FM শুনতে থাকো। ঘাটে যে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। প্রিয় শ্রোতা, স্টুডিওর ঘড়িতে সময় ঠিক 11টা বেজে 59 মিনিট আর শুরু হয়ে গেল ভৌতিক 90.8। প্রিয় শ্রোতা, মৃত আত্মা, অবচ্ছায়া, ভূত কিংবা পেত, আপনি যাই বলুন না কেন, পৃথিবীর প্রাচীন লোক কাহিনীতে এসবের কথা উল্লেখ রয়েছে। পৃথিবীর অনেক জাতি ভূতে বিশ্বাস করে। তাদের মতে প্রাণীর শরীর থেকে আত্মা চলে গেলেই সে প্রাণহীন হয়ে যায়। কোনো কোনো আত্মা প্রাণীর শরীর থেকে বের হওয়ার পরও ফিরে আসে, আর এই ফিরে আসা আত্মাই হচ্ছে ভূত। কোন শরীরের রূপ তার থাকে না, সে থাকে অস্পষ্ট, কিন্তু তার চালচলন স্বাভাবিক জীবিত শরীরের মতো। তাকে স্পষ্ট দেখা যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। আবার কেউ কেউ ভূতে বিশ্বাসী নন। প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস কিংবা অবিশ্বাস নিয়ে কথা বলবো না, আমরা শুধু আপনার সামনে তুলে ধরবো আমাদের আশেপাশে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা, যেসব ঘটনা সত্যিকার অর্থে আমাদের মনে ভয়ের যোগান দেয়। অফকোর্স আপনার বন্ধু আরজে কনক রয়েছি রাত 2টো পর্যন্ত, এবং যথারীতি আমাদের সাথে রয়েছেন ফিরোজ খান। আপনি যদি আমাদেরকে SMS করতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR, দেন স্পেস দিয়ে নেম, লোকেশন এবং কথাবার্তা লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। ফেসবুকে যারা লিখবেন বলে ভাবছেন তারা অবশ্যই আমাদেরকে ফেসবুকে লিখতে পারেন। অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/Asian Radio। অফকোর্স সেখানটায় গেলেই দেখবেন যে একটি পোস্ট রয়েছে, সেই পোস্টটি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আপনার কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং যদি ইমেইল সহ অন্যান্য কিছু ওয়ে রয়েছে সেসব পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ফিরোজ খান। আর ইয়েস, আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার প্রিয় মানুষের সাথে ঘটে যাওয়া বা আপনি শুনছেন এরকম কোনো ঘটনা যদি আপনি আমাদের স্টুডিওতে এসে অথবা ইমেইলে পাঠাতে চান সেই গল্পগুলো, তাহলে আপনাকে ইমেইল করতে হবে facebook.com/Asian Radio। সেখানে ইমেল করতে হলে asianradio@gmail.com, সেখানে আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিবেন। আর আপনি চাইলে আমাদের এশিয়ান রেডিওর ফেসবুকে এসে ইনবক্স করতে পারেন www.facebook.com/Asian Radio। সেখানে এসে ইনবক্স করে আপনার সেই ঘটনাটি লিখে পাঠিয়ে দিবেন, আর আমরা সেটা 1 year করবো আপনার সেই গল্পটি। আর যদি আপনি চান যে আমাদের স্টুডিওতে এসে আপনার গল্পটি সরাসরি সব বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন ARB908, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার, আপনার নাম লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। শুধু আপনাকে বলছি আপনার কথাবার্তাগুলো 2323 এই নাম্বার লিখে সেন্ড করবেন এবং আমাদের ফেসবুকে লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে, দেন শেয়ার করবেন আমাদের পোস্টটি। আমি হাসান, আজ আপনাদের সাথে শেয়ার করছি 2007 সালের একটি ঘটনা। আমার SSC এক্সাম শেষ হয় 2007 সালের এপ্রিল মাসের 2 তারিখে। আমি আম্মুকে বললাম গ্রামে যাব। আম্মু বলল কিছুদিন পর যাও, কিন্তু আমি নাসর বান্দা, বলছি তো যেতেই হবে। তো আমি রওনা দিলাম সকাল 8টার দিকে। আমার গ্রামের বাসা সাতক্ষীরা জেলার কুড়িগাঁওড়িয়া গ্রামে। নৌপথে যাচ্ছি তো 8 থেকে 9 ঘন্টা লাগবে, কিন্তু ঝামেলা হলো শান্তা নদীতে পৌঁছানো মাত্র প্রচুর পরিমাণ স্রোত হওয়াতে লঞ্চ এক পাশে থেমে গেল। আমাদের ঘাটে পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেল। আমি ঘাটে উঠে কোনো ভ্যান না পাওয়ায় হাঁটা শুরু করলাম। কিছুটা আসার পর পেছন থেকে কে যেন ডাক দিল, ও হাসান ভাই। তো আমি পিছু ফিরে চাইলাম, অন্ধকারে কাউকে খুঁজে পেলাম না। আবার হাঁটা শুরু করলাম। হঠাৎ দেখি শরীফ আমার পাশে এলো আর বলল, কেমন আছেন? বললাম, এই তো ভালো আছি।
তুমি কেমন আছো? এভাবে কথা বলতে বলতে বাসার রোডের মুখে চলে এলাম। আমি বললাম, বাসায় চলো। আমায় বলল, আপনি যান, আমি পরে আসছি। এদিকে গ্রামের সবাই খুব টেনশনে পড়ে গেল আমি এখনো আসি না তাই। তো আমি পৌঁছানো মাত্র সবাই আমার কাছে জানতে চাইল আসতে কোনো সমস্যা হয়নি তো। আমি বললাম, না, কোনো সমস্যাই হয়নি। শরীফই তো আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। আমার কথা শুনে সবাই খুব বড় বড় চোখে তাকাচ্ছে, যেন তাদের বিশ্বাস হচ্ছে না। তো আমি বললাম, কি হলো, সবাই এভাবে তাকাচ্ছেন কেন? তো আমার চাচি আমাকে যা বলল তা আমি আজও বিশ্বাস করতে পারি না। আমার চাচি বলল, শরীফ তো 7 দিন হয়েছে মারা গেছে। আমি শুনে বিশ্বাস করতে পারলাম না। আজও আমি সেই কথা বিশ্বাস করতে পারছি না। কিন্তু আমার সাথে কেনই বা এমনটা হয়েছিল আমি তো আজও জানি না। সবার সাথে শেয়ার করলে খুব খুশি হব। ধন্যবাদ এশিয়ান রেডিওকে আমাদের ঘটনা শেয়ার করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। বন্ধু, আপনাকে অনেক ধন্যবাদ। এমনি করে চাইলে আপনি আমাদেরকে স্টোরি শেয়ার করতে পারেন। অবশ্যই স্টোরিটি বাংলায় স্পষ্ট অক্ষরে লিখবেন এবং স্পষ্ট অক্ষরে বলছি কারণ কেউ কেউ বাংলা বানান, ইনফ্যাক্ট অভ্র কিবোর্ড বের হওয়ার কারণে কেউ কেউ এমন ভাবে বানান লিখছেন যেসব বানান সত্যি আমাদের বুঝতেও প্রচুর রকম কষ্ট হয়। কেউ কেউ ভালো লিখছেন এবং আমি বলবো যে বানানগুলোর ব্যাপারে একটু বেশি কেয়ারফুল থাকবেন। এনিওয়েজ, আমাদেরকে লিখবেন ঘটনাগুলো আমাদের ফেসবুক পেজে facebook.com/ভৌতিক90.8 এবং সেখান থেকে যদি রিড আউট করবার মতো হয় তাহলে আমরা অবশ্যই সেটি রিড আউট করবো। এবং যারা যারা আমাদেরকে স্টোরি পাঠাচ্ছেন তাদের কাছে সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। ভৌতিক টিম অনেক বেশি কৃতজ্ঞ এশিয়ান রেডিও 90.8 FM মুভির কথা বলছিলাম এবং এর আগে রিসেন্ট যেসব ভৌতিক মুভি রিলিজ পেয়েছে সেসব মুভির ব্যাপারে সাজেশন করেছিলাম। আমি বারবার বলছি দ্য এক্সোরসিস্ট মুভি, দ্য এক্সোরসিস্ট, আরো একবার বলছি দ্য এক্সোরসিস্ট। এই মুভিটি আপনি অবশ্যই দেখবেন যদি আপনার ভূতের ব্যাপারে ইন্টারেস্ট থেকে থাকে, এবং দেখতে পারেন দ্য শাইনিং নামক আরেকটি মুভি। এনিওয়েজ, যারা এই সব মুভি অলরেডি দেখে ফেলেছেন এবং পুরোনো দিনে অর্থাৎ 2013, 14, ইনফ্যাক্ট 2000 এর দিকে কিংবা তারও আগে যেসব মুভি রিলিজ পেয়েছিল সেসব মুভির কথা ভাবছেন, দেখবেন তাদেরকে অনেকগুলো মুভি এই মুহূর্তে আমার হাতে রয়েছে। ঠিক এতগুলো মুভি হয়তো বা সাজেস্ট করলে আপনাদের অনেকে মনে থাকবে না, তবে অনেক আগের একটা মুভি 2005 এর যেসব একটা মুভি রয়েছে দ্য 3 এক্সট্রিমস এক নামক একটা মুভি রয়েছে দ্য 3 এক্সট্রিমস। আরেকবার বলছি 3 এক্সট্রিমস। সেই মুভিটা আমার মনে হয় আপনার দেখা যেতে পারে এবং ভৌতিক একটা ফিলিং অফকোর্স পেতে পারবেন। সাউন্ডের খুব একটা কাজ না থাকলেও আমার মনে হয় কিছু ঘটনা সেখানে রয়েছে যেসব ঘটনা আপনার মনে কিছু প্রশ্নের যোগান দেবে, যেটাকে ইংরেজিতে ফুড ফর থট বলে থাকে, এবং এটা নিয়ে আপনি রিসার্চ করলেও করতে পারেন। শ্যাডো অফ দ্য ভ্যাম্পায়ার 2000 এ রিলিজ পাওয়া একটা মুভি, শ্যাডো অফ দি ভ্যাম্পায়ার। এই মুভিটি দেখতে পারেন এবং খুব একটা মন্দ না মুভিটা। আমরা এই মুহূর্তে চলে যাবো ফেসবুকে। আমাদেরকে ফেসবুকে কে লিখছেন তাদের মধ্যে রয়েছেন মিজান লিখেছেন, আমি আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে শুনছি, খুব ভয় লাগছে। সাজিদ হাসান লিখেছেন, লিসিং ফার্স্ট টাইম এন্ড দ্যাটস রিয়েলি স্ক্যারি, থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট আমাদের পার্সোনাল ইন্টেনশনটা সেরকমই, আপনাকে একটু ভয় পাইয়ে দেয়। এমডি জনি খান লিখেছেন, মহাখালী থেকে শুনছি, নাইস শো, খুব ভয় লাগছে লিখেছেন মাহমুদ হাসান মাহিন। শুরুটা ভালো লেগেছে, অবশ্যই শুরুটা যার ভালো শেষটাও তার ভালো হবে। যদি দুটো পর্যন্ত থাকেন সেটা হয়তো আপনারই কথা হবে। আলী শাহ আহমেদ তালু লিখেছেন, খুব ভয় লাগছে, আমি এবং আমার মা শুনছি। অবশ্যই প্রিয় শ্রোতা, পৃথিবীর ভয়ঙ্কর সব স্থানের কথা বলছিল এবং সেসব স্থানের মধ্যে রয়েছে একটি স্থান যেটি প্যারিসের কাটাকম। আরেকবার বলছি, প্যারিসের কাটাকম, ফ্রান্সের প্যারিসের এটি আন্ডারগ্রাউন্ড আসলে, যেখানে মরা মানুষের মাথার খুলে কঙ্কাল রাখা হয়। 1700 সালের মাঝামাঝি এটি নির্মাণ করা হয়। যারা কমপক্ষে 30 বছর আগে মারা গেছে তাদের খুলি এখানে সংরক্ষণ করা হয়। এখানকার খুলি হাড়গুলো রাতের বেলা নিজে নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে বলে কথিত রয়েছে।
প্রিয় শ্রোতা, ভৌতিক 90.8 আপনার গল্পগুলো নিয়ে আমরা সাজাচ্ছি এই প্রোগ্রামটি, এবং অফকোর্স আপনার আশেপাশে কিংবা আপনার ফ্ল্যাটে কিংবা আপনার ফ্রেন্ডসের সাথে কিংবা আপনার আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো আমাদেরকে ইনবক্স করবেন facebook.com/ভৌতিক90.8 এবং সেখান থেকে আমরা সেটি রিড আউট করবার চেষ্টা করব। জিয়াউল হক লিঙ্কন লিখেছেন, ভাইয়া আমি ধানমন্ডি থেকে শুনছি আজকের ঘটনাগুলো আশা করি অনেক ভয়ঙ্কর হবে, তবে যদি হসপিটাল আর মর্গের গল্পগুলো কালেক্ট করে শোনান অনেক খুশি হব, আর গল্পগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। থ্যাংক ইউ সো মাচ আপনার সাজেশনের জন্য। ইনফ্যাক্ট আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা যদি আপনাদের গল্পগুলো অনিয়ার করবার মতো না হয় তাহলে হয়তো বা নিজেরাই গল্প লেখা শুরু করব, এবং ট্রাই করছি আমরা সেসব স্থানে গিয়ে গল্পগুলো কালেক্ট করবার জন্য। বলছি কেউ যদি মর্গের ঘটনা লিখে পাঠান তাহলে আমরা সেটা রিড আউট করবো, বিকজ এখন পর্যন্ত আমরা যতগুলো স্টোরি এখানে রিড আউট করেছি সবগুলো স্টোরি হচ্ছে আপনাদের পাঠানোর স্টোরি, এবং কেউ যদি না পাঠান তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমাদের রিড আউট করবার কোনো অপশনই থাকে না। অফকোর্স বলছি তাদেরকে যারা শুনছেন তারা আমাদেরকে এই ধরনের কোনো স্টোরি যদি থাকে, মর্গের কোনো ঘটনা, হসপিটাল, অ্যাম্বুলেন্স, লাশ, এইসব ঘটনাগুলো একটু বেশি ভয়ঙ্কর হয়ে থাকে, এবং এই ধরনের ঘটনাগুলো আমার যদি মনে হয় লিসেনাররা একটু বেশি ডিমান্ড করে থাকে। এনিওয়েজ, আমরা এই মুহূর্তে চলে যাব পাবলিক স্টোরিতে। তারও আগে আপনাকে বলছি আপনার যদি কথাবার্তাগুলো লেখার থাকে তাহলে AR লিখে স্পেস নাম, ঠিকানা এবং কথাবার্তা লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। স্টুডিওতে এসে যারা ঘটনা শেয়ার করতে চান তাদের জন্য অপশন হচ্ছে AR লিখে স্পেস দিয়ে B90.8 আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। ফেসবুকে অনেকেই লিখছেন, বলছি সবাইকে শেয়ার করবেন যাতে করে আমাদের আপনার ফ্রেন্ডরা মিস না করে ফেলে। শুনছেন ভৌতিক 90.8। পর্যায়ে আমরা চলে যাবো একজন শ্রোতার কাছে, যার কাছ থেকে আমরা শুনবো তার সাথে কিংবা তার আত্মীয়ের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা। ইন দ্য মিনটাইম আপনাকে বলতে চাই, আপনি যদি স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান, ভৌতিক টিমের সাথে ঘটনা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আপনার সেলফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে B90.8 আরেকটি স্পেস দিয়ে আপনার নেম, লোকেশন এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটিতে। জি, কে আছেন আমাদের সাথে? আমরা তার কাছে চলে যাবো। আপনার নামটা বলবেন এবং কোথায় থাকছেন আপনি? মোহাম্মদ রাকিব রানা, থাকছি মগবাজারে। জি জি জি, আচ্ছা, আপনি যে স্টোরিটা আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ, সেই স্টোরিটাতে আমরা সরাসরি চলে যাই। স্টোরিটা হচ্ছে আমাদের এলাকায় একটা পুকুর নিয়ে আচ্ছা শুরু করি। আমাদের এলাকায় একটা পুকুর আছে, তো ওই পুকুরটা অনেক আগের, তো সেখানে প্রতি বছর একটা মানুষ নেই। তো আসলে কেউ বুঝতে পারে না ব্যাপারটা। লাস্ট মানে মানুষ গোসল করতে গেলেই, হ্যাঁ গোসল করতে বা তারে টাইনা নিয়ে যাবে এখানে, মানে কি জন্য গেছে উনিও বলতে পারে না। একবার ফুটবল খেলে, পুকুরটার পাশে একটা মাঠ আছে, তো ওরা খেলে যখন গোসল করতে গেছে, তো ওই সময় একজন আর কি হঠাৎ নাই হয়ে যায়। তো যখন সবাই খোঁজাখুঁজি করে না পেয়ে 1-1.5 ঘন্টা পরে ও একা একাই ভাইসা উঠে। তো তারপর দেখা যায় যে ওর পিঠে একটা চিহ্ন আছে আঁচড়ের। আচ্ছা আচ্ছা, সেটা কি রকম? সেটা চিহ্নটা আঁচড়ের, হাত দিয়ে আঁচড় দিলে যেরকম হয় ঘাড়ের উপরে। তারপর তার 2 বছর পর আবার সেই একই কাহিনী, আপনার একটা মহিলাকে আর কি, মহিলা গোসল করতে নামছে, উনি একই অবস্থা, মানে হঠাৎ ভাইসা উঠছে। তো এটা আমার এক ফ্রেন্ড দেখছিল। তো আমি লাস্ট যেটা ফেস করি, আমি ওই দিন শনিবার ছিল, আমি অফ ডে আমার, তো বাসায় ছিলাম আমি এবং আমার ফ্রেন্ড, আর পুলিশ আসছিল ওই সময় আর কি। তো আমরা সবাই একসাথে কথা বলতেছি এলাকার বিষয়। তো পাশে খেলতেছে, তো 3 বছর বা 4 বছরের একটা বাচ্চা হবে, ও খেলতেছে। তো হঠাৎ ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা পুকুরের পাশেই দাঁড়ানো, পুলিশের সাথে কথা বলছি। তো ওকে যখন না পাওয়া গেল, একজন পুকুরের সাইডে গিয়ে দেখে যে ও ভাইসা আছে। আচ্ছা, তো যখন আর কি ওকে উঠানো হইলো, উঠে আমরাই নিয়ে গেছি হাসপাতালে। তো নেওয়ার পরে আপনার সেই একই কাহিনী, ঘাড়ের উপরে একটা আঁচড়ের দাগ। আচ্ছা আচ্ছা, তো এইটাই ঘটে যাচ্ছে। তো এখন পুকুরটা ভরার কাজ চলতেছে। এটা বিগত 5 বছর যাবত ঘটে যাচ্ছে, তাই তো? আপনি কি বলতে পারেন এই পুকুরটা ঠিক কত বছর পুরনো পুকুর? আসলে আমার বয়স তো 20 বছর, আরো অনেক আগের হবে, মানে আমি তো দেখতেছি, আমার মানে ফ্যামিলিও দেখছে, তো আনুমানিক বলা যাচ্ছে না, হয়তো 40 বছর বা 50 বছর। তো আপনি বিগত 5 বছর যাবত দেখে আসছেন যে প্রতি বছর সেই পুকুরে কেউ না কেউ একজন মারা যাচ্ছে, এবং প্রত্যেকটা মৃতের গায়ে একটা কমন একটা চিহ্ন থাকে, একটা আঁচড়ের চিহ্ন, একটা চিহ্ন থেকে যায়। বাট কেন কেউ বুঝতে পারে না। ওইখানে তো যে জায়গাটায় বাচ্চা পড়ছে ওই জায়গায় আপনার
আপনার অত পানি না, হয়তোবা আমাদের হাঁটু সমান পানিও হবে না যে জায়গায় বাচ্চাকে পাওয়া গেছে। স্বাভাবিকভাবে সেখানে কেউ মারা যাবার কথা না হয়তো। হ্যাঁ অবশ্যই। আর পুকুরটা হচ্ছে ময়লা, খুবই ময়লা পানি, যেখানে যাওয়ার কোনো কথাই আসে না। আচ্ছা আচ্ছা, এই ছিল আপনার পুকুরের ঘটনা। আপনি প্লিজ পুকুরের অ্যাড্রেস একটু বলবেন, এটা কোথায়? এটা হচ্ছে মগবাজার টিএনটি কলোনি। আচ্ছা আচ্ছা, টিএনটি কলোনিতে যে পুকুরটি রয়েছে সেই পুকুরটাই, এবং সেটা রিসেন্টলি ভরাটের কাজ করছে, রাইট? তাই তো, এরকমই। এনিওয়েজ, অবশ্যই সেই পুকুরটা থেকে যদি সরাসরি আমরা কোনো সাউন্ড ক্লিপস নিয়ে আসতে পারতাম, কিংবা সরেজমিনে যদি ভৌতিক টিম গিয়ে সেখানটা দেখে আসতে পারতো, তাহলে আরো বেশি ভালো হতো। এনিওয়েজ, যারা শ্রোতা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনার ব্যক্তিগত কোনো কৌতূহল থাকে তাহলে অবশ্যই মগবাজার টিএনটি কলোনিতে যে পুকুরটি রয়েছে সেই পুকুরটি আপনারা পরিদর্শন করে আসতে পারেন, যেটা রিসেন্টলি ভরাটের কাজ চলছে। যে আমরা আপনার কাছ থেকে, আপনি যেমনটা বলছিলেন অফিয়ারে, যে আপনার কাছে আরো একটি স্টোরি রয়েছে। ইনফ্যাক্ট গত সপ্তাহে আমাদের অনেকগুলো এসএমএস করেছিলেন আপনি শুধুমাত্র এই ছোট্ট একটা স্টোরি আমাদের সাথে শেয়ার করবার জন্য। বুঝতেই পারছি যে স্টোরিটা কত বেশি এটা বিশ্বাসযোগ্য একটা স্টোরি। অবশ্যই সেটার জন্য হয়তো আপনি আমাদের সাথে শেয়ার করতে আসেন। আপনি সেকেন্ড যে স্টোরিটা আমাদেরকে সাথে শেয়ার করবেন সেটাতে চলে যাই আমরা। এটা হচ্ছে আরো 3-4 বছর আগের হবে। তো আচ্ছা, আমার আম্মু সন্ধ্যাবেলা আমাদের জন্য নাস্তা আনতে গেছে দোকানে। আমি আর আমার একটা ছোট বোন আছে, কবিতা। তো আমি যখন আমার নানুর ঘরে গেলাম, এসে দেখি আমার ছোট বোন ঘরে নাই। তো সাথে সাথে আমরা যখন খোঁজাখুঁজি করতে গেছি, তো আমরা খুঁজতেছি, পাই না। আম্মু আসছে, আম্মু বলতেছে আম্মুর সাথে যাই নাই। তো আমরা তোকে খুঁজতেছি, যা করে ওকে পাচ্ছি না। তো এমন অবস্থায় আমাদের এক মামা আছে পাশের বাসার, উনি বললো যে উনি দেখছে অফিসের পিছে যাইতে। তো আমরা ওইখানেই গেলাম। সরি, আগে খুঁজতেছিলাম তো পাইতেছি না, তখন মামা বলছিল যে ওইদিকে যাইতে দেখছি। তো আমাদের হাতে লাইট টাইট নেই, ওই জায়গাটা এতটাই অন্ধকার যে ওইখানে আর কি লাইট ছাড়া যাওয়ার মতো কোনো ওয়ে নাই। আচ্ছা আচ্ছা। তো মামার সাথে সাথে লাইট নিয়ে আসছে। তো যখন আমরা গেলাম, যে দেখি যে মানে অফিসটা অনেক বড়, তো উল্টো সাইড দিয়ে আগে ঢুকে গেছি, ওইখানে যে দেখি নাই। তো আরেক সাইড দিয়ে যখন ঢুকছি, তখন দূর থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ও আস্তে আস্তে হাইটা যাইতেছে। তো মানে ও যেখানে যাচ্ছে তার সামনেই খুব বড় একটা মেন হল। ওইটা অনেক বছর লাইট অন করে তারপর দেখেছেন যে ওইদিকে যাচ্ছে। টর্চ লাইট মাইরা দেখতে পারছি। তো পরে ওরে ডাক দিছি, ও শুনতেছে না, তারপরও চলে যাচ্ছে। তো পরে আমার আম্মু দৌড়ে যে ওরে ধরছে। ধরার পর আর কি মেন হলের হয়তো বা 1 হাত বা 1.5 হাত কাছাকাছি। হ্যাঁ, তো তখন ওরে নিয়ে বাসায় আসছি। বাসায় আসার পর ওরে জিজ্ঞাসা করলাম যে কেন তুই এখানে গেলি। তখন ও বলতেছে যে ওকে নাকি আম্মু ডাইকা নিয়ে গেছে। তো আম্মু দোকানে গেলে ওকে ডাক দিল কে? তাছাড়া কনক ভাই, মেন হলের আরেকটা ছোট কাহিনী আছে, আমি সেটা বলতে চাচ্ছি। তো আরো 18-20 বছর আগে যখন নানা সরকারি চাকরি নতুন নেয়, তখন নানার দায়িত্ব ছিল সব ঘুরে ঘুরে দেখা। আচ্ছা, তো ওই ম্যান হোলটাই আর কি ঠিকঠাক করার দায়িত্ব পড়ছিল নানার কাছে। তো ওই সময় দিনের বেলা কাজ করতে, নানা অন্য কাজে ছিল, তো এই জন্য দেখতে পারেনি। পরে যখন গেছে দেখতে রাতের বেলা, তখন দেখলো যে হ্যাঁ ঠিক আছে। তো হঠাৎ নানাকে দেয়ালের উপরে বসা একজন বলতেছে যে কি হলো, তুই এত রাতে এখানে কেন? নানা বলতেছে যে দেখতে আসলাম ভাই। তো উনি ওই আমাদের পাশের এলাকার পরিচিত আর কি। তো নানা বইলে আসলো যে হ্যাঁ, ওরা ভালোভাবে কাজ করে গেছে, কিন্তু এত রাতে তোর এখানে আসা ঠিক হয়নি, এখানে আসবি না। তো নানা বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, আসি তাহলে। নানা চলে আসছে। তো 3-4 দিন পরের ঘটনা, নানা শুনতে পারে যে না, লোকটা আরো 1 বছর আগে মারা গেছে। তো নানা ওই সময় টোটালি ভয় পেয়ে গেল। আচ্ছা আচ্ছা, মানে যে লোকটা তাকে বলছিল যে এখানে আর আসা ঠিক হবে না, হ্যাঁ, সেই লোকটা আসলে বেসিক্যালি আরো অনেক আগেই, হ্যাঁ, 1 বছরের মতো হয়েছে। তো ওই টাইম উনি মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে এটা অবশ্যই একটা। এখন পর্যন্ত পরবর্তীতে কি এটা কোনো আপনারা তাবিজ বা এরকম কোনো কিছু দিয়েছিলেন, বা একবারই তার সাথে এই ঘটনাটা ঘটেছে? এটা আপনার নানার সাথে ঘটেছিল, একই ধরনের ঘটনা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই রহস্য কি এখন পর্যন্ত উন্মোচিত হয়েছে, যা তো কে ডাকতো সবাইকে? না, ওই রকম এখনো কেউ হয় নাই। আরেক মানে ওই জায়গাটা এইরকমই, সবাই জানে। ওইখানে টোটালি আমাদের এলাকায় যারা আছে সবাই তাদের বাচ্চাদের বলে যেন ওইখানে না যায়, মানে যেন না যায় এইদিকে নজরটা রাখা হয়। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট এই ধরনের স্টোরি আমরা অনেক শুনেছি, যেমন কারো কণ্ঠ নকল করে কাউকে ডাকছে এবং একটা টাইমে গিয়ে দেখে যে আদৌ সেই নামের বা সেই ব্যক্তিটা না। ব্যাপারটা ঠিক ওই রকমই। আমার বোনকেও আমার আম্মুই ডাকছে। যখন আমি রুম থেকে বের হয়ে গেছি, তখন ও বলতেছে আম্মুই ওকে ডাক দিয়ে নিয়ে গেছে। ইভেন ওই মেন হোলের ভিতরেও নাকি আম্মু নাইমা গেছে ওকে ডাকতেছে নামার জন্য। আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি সে মেন হোলের ভেতরে হয়তো তাকে নেওয়াটা একটা উদ্দেশ্য ছিল, হয়তো বা ওইখানে নিয়ে ওকে মেরে ফেলার যে অশরীর ছিল।
এটা সবার উদ্দেশ্যে একটা মেসেজ যে আপনাকে কেউ ডাকলে অবশ্যই সেটা শিওর হয়ে নেবেন যে আদৌ আপনাকে কে ডাকছে, সেই মানুষটাই ডাকছে নাকি কোনো অশরীরী আত্মা ডাকছে। রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ দেয় আমাকে ডাকার জন্য। জি, ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, ভৌতিক 90.8 বলছে আপনাকে, যদি আপনি স্টুডিওতে এসে সরাসরি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR, স্পেস দিয়ে লিখবেন B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার, এবং সেটি সেন্ড করবেন 2323 এই নাম্বারটিতে। আর কনক এবং ফিরোজ খান আপনার সাথেই রয়েছে। আমাদেরকে ফেসবুকে অনেকে লিখছেন, আপনি লিখতে চাইলে facebook.com/asianradio এই অ্যাড্রেসে চলে। মুভির কথা বলছিলাম, যে মুভিগুলো আপনি দেখতে পারেন আপনার ভূতের ব্যাপারে কোনো যদি কিউরিয়াসিটি আদৌ থেকে থাকে তাহলে, এবং অফকোর্স যারা শুনছেন আমাকে, আমার মনে হয় যে আপনাদের ভূতের ব্যাপারে অবশ্যই কিউরিয়াসিটি রয়েছে এবং সেটার জন্য এই ফিলিং গুলো আপনি সবসময় পেতে চান, তাদের জন্য কি চমৎকার মুভি রয়েছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, 2009 রিলিজ পাওয়া একটা মুভি, এবং যেই মুভির একটার পর একটা সিরিজ করে টোটাল 3টা কিংবা 4টার মতো সিরিজ বের হয়েছিল, এবং প্রত্যেকটা সিরিজ তখন আমার মনে রয়েছে তখন আমরা সিডি কিনে কিনে দেখতাম। ইন্টারনেট এতটা সহজলভ্য ছিল না এবং এত বেশি ফেমাস ছিল এই মুভিটা, খুবই সিম্পল ওয়েতে হোম ভিডিওর মতো করে বানানো, এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি, আরো একবার বলছি প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এই মুভিটা তখন প্রত্যেকটা মানুষের মনে একটা ভয় জাগিয়েছিল। ইনফ্যাক্ট ইউ ক্যান ওয়াচ দিস মুভিজ, যদি কোনো ফিলিং আপনি পান তাহলে সেটা আমাকে জেনে জানাবেন অবশ্যই। প্যারানর্মাল অ্যাক্টিভিটি, অফকোর্স ইন্টারনেট এই মুভিগুলো খুবই সহজলভ্য মুভি। দ্য হাউস অফ দ্য ডেভিল 2009 আরেকটি মুভি রিলিজ পেয়েছিল, দ্য হাউস অফ দ্য ডেভিল, এবং খুব মানসম্মত একটা মুভি না হলেও, প্যারানর্মাল অ্যাক্টিভিটির মতো না হলেও আমার মনে হয় কিছুটা হলেও ভালো হবে। ড্রাকুলা পেজেস ফ্রম এ ভার্জিনস ডায়েরি 2003 এই মুভিটি রিলিজ পেয়েছিল। ড্রাকুলা পেজেস ফ্রম এ ভার্জিনস ডায়েরি 2003 এই মুভিগুলো দেখতে পারেন, অবশ্যই ভয়ঙ্কর হবে, কারণ এই মুভির যে ট্যাগলাইনটি রয়েছে পেজেস ফ্রম এ ভার্জিনস ডায়েরি, এবং সেটা থেকে বোঝা যায় যে এরকম মেয়ে সংক্রান্ত কোনো বিষয় এবং কিছু একটা হবে। উই আর হোয়াট উই আর 2013 রিলিজ পেয়েছিল এই মুভিটি, উই আর হোয়াট উই আর। ইনফ্যাক্ট এই মুভিটা আমার দেখার সৌভাগ্য হয়নি, সো আমি বলবো না যে আপনি এই মুভিটা দেখবেন। অবশ্যই আরো কিছু মুভির নাম আপনাকে আমি বলবো, তারও আগে আপনাকে বলছি আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM। কনক এবং ফিরোজ খান এই মুহূর্তে আপনার সাথেই রয়েছে ভৌতিক 90.8 নিয়ে। বলছি ভৌতিক 90.8 আপনি এসএমএস করতে চাইলে AR লিখে স্পেস নাম ঠিকানা এবং কথাবার্তা লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। আমরা আপনার গল্প এবং এসএমএস সবকিছু নিয়ে একটু পর ফিরছি, ঠিক এই মুহূর্তে শুনে আসবো আরেকটি স্টোরি। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM। মোহাম্মদপুরে থাকে। মাদ্রাসা নিয়ে কিছু কথা। বাংলাদেশের মাদ্রাসা নিয়ে অনেক কাহিনী শোনা যায়, অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটে মাদ্রাসাগুলোতে। যারা মাদ্রাসা লাইনে পড়ালেখা করে তারা অনেকেই ফেস করে এসব ঘটনা। মাদ্রাসার কিছু ঘটনা আজ শেয়ার করা হলো আপনাদের সাথে। এই ঘটনাটি হয়তো বেশিরভাগ মানুষই জানে। একবার এক মাদ্রাসার ছাত্র বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে তার রুমে ঢুকলো। তার সাথে রুমমেট তখন বিছানাতে শুয়েছিল। ক্লান্ত ছাত্রটা তার রুমমেটকে বলল, ফ্যানটা ছেড়ে দাও তো বন্ধু। রুমমেট বিছানা থেকে শুয়েই হাত বাড়িয়ে দিল দূরের সুইচ বোর্ডের দিকে। হাত লম্বা হতে হতে বোর্ডের কাছে পৌঁছে গেল এবং ফ্যান অন করে দিল। ক্লান্ত ছাত্রটা এই ব্যাপার দেখেই সে বেহুশ হয়ে পড়ল। এক মাদ্রাসাতে গভীর রাতে মাদ্রাসার বারান্দায় কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। মাদ্রাসার সবাই এই ব্যাপারে জানত বিধায় রাতে ওই সময় কেউ বারান্দার ধারে কাছেও ঘেঁষত না। তো এক নতুন ছাত্র এই ব্যাপারে আগ্রহ দেখালো। তাকে সাবধান করে দেওয়ার পরও সে চুপি চুপি এক রাতে ওই সময়ে বারান্দায় গেল। এই কোরআন শরীফ পড়ছে তা দেখার জন্য। সে হয়তো কিছু একটা দেখেছিল, কিন্তু কে দেখেছিল তা কেউ জানে না, কারো
এবং ওই ছাত্রকে পরের দিন থেকে আর খুঁজে পাওয়া যায়নি। এখনকার ঘটনাগুলো বিখ্যাত মাদ্রাসার, যার থেকে ঘটনাগুলো সংগ্রহ করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ওই মাদ্রাসায় পড়ালেখা করেছিলেন। ওই মাদ্রাসা অনেক আগে থেকেই উল্টাপাল্টা ঘটনা ঘটত, কিন্তু এর ফলে কারো কোনো ক্ষতি হয়নি। মাদ্রাসার টয়লেটগুলো সব এক সারিতে, ছাত্রদের রুম থেকে কিছুটা দূরে বাড়ানো হয়। এক রাতে এক ছাত্রের টয়লেটে যাওয়ার দরকার পড়ল। একা যাওয়ার সাহস হলো না বলে সে তার রুমমেটকেও সাথে করে নিয়ে গেল। রুমমেটকে বাইরে দাঁড় করে ছাত্রটা টয়লেটে ঢুকলো। 30 মিনিট হয়ে গেল, 1 ঘন্টা পার হলো, ছাত্রটা আর বের হচ্ছে না। রুমমেট দরজা ধাক্কাতে লাগলো, ভেতর থেকে কোনো সাড়া নেই। রুমমেট মাদ্রাসার হুজুর সহ সবাইকে ডেকে আনলো। টয়লেটের দরজা ভেঙে ফেলা হলো। ভেতরে দৃশ্য দেখে সবাই আতকে উঠল। কি ছিল ভেতরে? তেমন কিছু না, ওই ছাত্রটার লাশ ছিল ভেতরে। সে কিভাবে মারা গেল? তার শরীরটাকে কিছু একটা যেন প্রচন্ড শক্তিতে কমোডের ভেতরে গেঁথে রেখেছে, দাঁড়া করিয়ে। মাথা কোমরের ভেতর আর 2 পা উপরের দিকে। এর কিছুদিন পরের ঘটনা, ওই মাদ্রাসায় বিশাল বড় এক গভীর পুকুর ছিল। ছাত্রদেরকে নিষেধ করা হয়েছিল কেউ যেন পুকুরের মাঝে সাঁতার না কাটতে চায়। এক দুপুরে পুকুরের গোসলের সময় এক ছাত্র নিখোঁজ হয়। পুকুরের আশেপাশে প্রচুর খোঁজাখুঁজি হয়, কিন্তু কিছুতেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ডুবুরি নামানো হলো। ডুবুরি ওই ছাত্রর লাশ পুকুরের একেবারে মাঝখান থেকে উদ্ধার করে। ছাত্রটা পুকুরের মাঝখানে গেল কি করে এটা কেউ জানে না, কিন্তু সবাই জানে তাকে কিভাবে মারা হয়েছিল। আগের ঘটনার মতো করে ছাত্রটার মাথা পুকুরের মাটিতে গেঁথে রাখা হয়েছিল আর পা দুটা উপরে। বলা হয় ওই মাদ্রাসার উপর খুব খারাপ কিছু একটা বদ নজর ছিল এবং সেই এই ঘটনাগুলো ঘটাতো। ছাত্ররা প্রায় দেখত যে মাগরিবের আজানের সময় কাছের একটা সুপারি গাছ থেকে বিশাল লম্বা 2টা পা ঝুলে আছে। শুধু 2টা পা, আর কিছুই নাই। মাদ্রাসার হুজুররা অনেক কিছুই নাকি করেছিল ওই বদ জিনিসটাকে তাড়ানোর জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। পরে ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়। আপনার পরিচিত কেউ হয়তো মাদ্রাসাতে পড়ে, তার সাথেও এমন কিছু ঘটেছিল তো খোঁজ নিয়ে দেখতে পারেন। আরো ভয়ঙ্কর কিছু ঘটনা আছে। শ্রোতা, মাদ্রাসার স্টুডেন্টদের ব্যাপারে যেসব এবং বিভিন্ন মাদ্রাসা সম্পর্কে যেসব স্টোরি রয়েছে সেসব স্টোরির মধ্যে একটি স্টোরি আমরা শুনছি না, বা আপনি শুনছেন ভৌতিক 90.8। এসব ঘটনা আপনাদের ভেতর থেকে আপনারাই পাঠাচ্ছেন এবং আজকে প্রচুর এসএমএস পেয়েছি আমরা, যাদের মধ্যে আমার মনে হয় অনেকগুলো মানুষ আমাদেরকে এসএমএস করেছেন যেসব মানুষ আমাদের সাথে সরাসরি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান। তাদেরকে বলছি অবশ্যই ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং সেই সময়টা অবশ্যই আসার চেষ্টা করবে স্টুডিওতে। অনেকেই ফোন করে আসতে চান না এবং যারা আসতে চাচ্ছেন না কিংবা আসতে পারবেন কি পারবেন না আদৌ, তাদেরকে বলছি অবশ্যই এসএমএস না করলে আমাদের জন্য হয়তো ভালো হয়। আমরা সেই সব মানুষের ঘটনাগুলো নিব যে ঘটনাগুলো সত্যি তারা খুব বেশি ইন্টারেস্টেড এ ব্যাপারে এবং তাদের ঘটনাগুলো আমরা শুধুমাত্র অর্ডার করবার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা চলে যাবো ফেসবুক মাধ্যমে। যদি আপনি লিখতে চান তাহলে চলে যাবেন www.facebook.com/asianradio। সেই ঠিকানা, সেখানে যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে। যেসব ভৌতিক স্থানের কথা বলছিলাম আপনাদেরকে শুরুতে, তাদের মধ্যে ভ্যানগার্ড নামক একটি স্থান রয়েছে এবং এটি ভারতের মধ্যে অবস্থিত এবং ভুতুড়ে, প্রচন্ড ভুতুড়ের একটি স্থান নামে ব্যাপক পরিচিত সবার কাছে। ভারতের সবচেয়ে প্রসিদ্ধ ভৌতিক স্থান ভ্যানগার্ড দুর্গ। স্থানীয় লোকজনেরা এই জায়গার নামকরণ করেন
ভ্যানগার্ড দুর্গ। এলাকার চারপাশে একটি প্রশস্ত বাঁধ রয়েছে এলাকাটা, এবং শহরকে নিয়ে বেশ কিছু জনপ্রিয় ভূতের গল্প রয়েছে, এবং সেগুলোকে মেথও আপনারা বলতে পারেন। বাট এই কথাটা সত্যি যে কর্তৃপক্ষ দর্শনার্থীদের সন্ধ্যার পর একেবারে ধ্বংস হয়ে যাওয়া অবশেষ দেখতে একেবারেই অনুমতি প্রদান করে না। কথিত আছে এক রাজকুমারী একজন জাদুকর থেকে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিয়েছিলেন বলে তিনি এই এলাকাটা ধ্বংস করে দেন। আমি সেই জাদুকরের কথা বলছি, যে জাদুকর যে পুরো এলাকাটাকে ধ্বংস করে দিয়েছিলেন। 1700 শতাব্দীতে এটি আবার ধস হয় আর্মিদের মাধ্যমে। এই এলাকার জাদুকরের আত্মা এখনো থাকে বলে রাতে কোনো পাখি বা কোনো পশু ডাকে না, সবাই চুপচাপ থাকে বলে কথিত রয়েছে। আজ পর্যন্ত কোনো ব্যক্তি ওখানে রাত কাটানোর সাহস এখন পর্যন্ত দেখায়নি। 1700 শতাব্দীর ঘটনা বলছিলাম, যখন আর্মিদের মাধ্যমে দ্বিতীয়বার ধ্বংসপ্রাপ্ত হয়, এবং এরও আগের একটি জায়গা এটি ভারতের ভানগার। অবশ্যই যাদের সামর্থ্য রয়েছে তারা, এবং ভূতের ব্যাপারে যাদের প্রচন্ড ইন্টারেস্টেড রয়েছে তারা আমার মনে হয় এই লোকেশনগুলো থেকে ঘুরে আসতে পারেন। ফেসবুকে লিখতে চাইলে অবশ্যই facebook.com/Asian Radio এই ঠিকানায় গিয়ে আপনার কথাবার্তাগুলো লিখবেন। আমরা এবার চলে যাবো লং স্টোরিতে। লং স্টোরির পরপর আপনাদের জন্য আরেকটি ছোট্ট স্টোরি রয়েছে, আর সেই স্টোরিটা আপনাদেরকে প্লে করে শোনাবো। অবশ্যই সাথেই থাকবেন, শুনতে থাকবেন এশিয়ান রেডিও 90.8 FM। এবং এই পর্যায়ে আমরা যে গল্পটা শুনতে চাচ্ছি সেটি বেসিক্যালি এটি সাহিত্যিক গল্প। আপনারা শুনুন এবং আপনার কথাবার্তাগুলো ফেসবুক এবং লিখতে থাকুন SMS মাধ্যমে। নজরুল ও মিজান ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু। মাঝে মধ্যেই তাদের দুজনের মধ্যে ভৌতিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা হতো। কোন এক দিনে সন্ধ্যাবেলায় দুজনের মধ্যে ভৌতিক আলাপ হচ্ছিল। কথোপকথনের এক পর্যায়ে নজরুল বিরক্ত হয়ে বলল, তুই চাপা মারছিস? মোটেই না। আপত্তি জানালো মিজান। বললাম তো চাপা। চাপা না, সত্যি। ভেত হতেই পারে না। বিশ্বাস কর। আরে করলাম না। সত্যি বলতে তুই আসলে ভয়ই পাচ্ছিস। ইচ্ছে করে কথাটা বলল মিজান, জানে কাজ হবে। হলো তাই। এক মুহূর্তের জন্য থমকে গেল নজরুল। নিজের কফির কাপটা সামনে টেনে আনল, কফি মেকারের কাচের জগটা তুলে নিয়ে চুপচাপ কফি ঢালল। বাতাসে ছড়িয়ে পড়ল লোভনীয় কফির ঘ্রাণ। দুধের প্যাকেট থেকে দুধ ঢালল, তারপর সিরামিকের বোল থেকে চিনি নিয়ে মেশাতে লাগলো চুপচাপ। মিজান চুপ করে রইল, জানে কাজ হয়েছে, এখন শুধু সময়ের ব্যাপার। তার মানে লিফটের ভিতরে উঠলেই তুই মেয়েটাকে দেখতে পাস? কাপটা অর্ধেক খালি করে বলল নজরুল। সব সময় না। মাথা নাড়ল মিজান। মাত্রই না বললি সব সময়? মোটেও বলিনি সব সময়, মাঝে মাঝে, বিশেষ করে যখন বাড়িটা নিঝুম থাকে। লিফটম্যান আছে? না, নেই। দিনে না রাতে? কোন সময় দেখেছিস? রাতের বেলায়। অনেকে উঠলে মেয়েটা থাকে? না, থাকে না। আর কেউ দেখেছে মেয়েটাকে? না। তুই একা দেখেছিস? তাই তো বললাম। প্রথম কবে দেখেছিস? 3 মাস আগে। আগে বলিসনি কেন? আসলে যা দেখেছি তা সত্যি কিনা সেটা বুঝতে পারিনি, নিজেও সন্দেহ ছিলাম। 3 মাসে মোট কতবার দেখেছিস? 3, 4, 5 বারের মতন। 3, 4, 5 বার আবার কি? এত বড় একটা ঘটনা, সংখ্যাটা তোর মনে নেই? 3 বার দেখেছি। হিসাব করে সাবধানে বলল মিজান। ভয় পেয়েছিলি? তার বলতে হয়। ফ্যাকাশে হাসি হেসে বলল মিজান। এই দেখ, আমার হাতের লোমগুলো এখনো দাঁড়িয়ে গেছে। হাতটা সামনে বাড়িয়ে বলল মিজান। সত্যি তাই, হাতের লোমগুলো দাঁড়িয়ে গেছে, পালক ছেঁড়া হাসির মতো দেখাচ্ছে। কোনো খোঁজ টোজ নিয়েছিস? চিন্তিত গলায় বলল নজরুল। বাজিটা ধরে ফেলা যায়, কথাবার্তা সেদিকেই যাচ্ছে। নিয়েছিলাম। ফম্বা মুখে বলল মিজান। কে? অনেক আগের একটা ভাড়াটে মেয়ে লিফটে করে যাচ্ছিল, হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছিল। কি হয়েছিল কে জানে, প্রচন্ড রকম ভয় পেয়ে মারা গিয়েছিল বেচারি। চোখ মুখ কুচকে মিজানের গল্পটা শুনল নজরুল। ভাবছে বাড়িওয়ালা কি বলে? প্রশ্ন করল। কফি প্রায় শেষ। বাড়িওয়ালা থাকে না তো। সাফাই গাইল মিজান। কে দেখাশোনা করে? কেয়ারটেকার। ওই হারামজাদা কি বলে? কিছুই স্বীকার করে না, বলে সবকিছুই গুলগাপ্পি। গুলগাপ্পি ছেড়ে কি লাভ? এরকম গুজব ছড়ালে ভাড়াটে আসবে না, বাড়ির বদনাম হবে। তখন কৌশলী প্রতিপক্ষ পানির দামে কিনে নেবে। পানি আর সস্তা কই আজকাল? বিরক্ত গলায় বলল নজরুল। তো তুই যাবি? শেষমেশ প্রশ্নটা করেই ফেলল মিজান। বাজি ধরবি? এই প্রথম হাসল নজরুল, বিজয়ের হাসি। ধরবো। শহরতলি ছাড়িয়ে একটু দূরে একটা অ্যাপার্টমেন্টে মিজান থাকে। বেশ পুরাতন বাড়ি, বয়স আছে, বাড়িওয়ালা নেই। নিচতলায় রিসিপশনে একটা হাবড়া বুড়ো সারাদিন ঝিমতো। ওটাকে বাদ দেওয়া হয়েছে অনেক আগে। থাকে না থাকে সমান কথা। একজন কেয়ারটেকার আছে, প্রতি 15 দিন পর পর হাজির হয়, ভাড়া আদায় করে, এটা সেটা মেরামত করে,
ভাড়াটেদের সাথে হাসি মুখে কুশল বিনিময় করে, তারপর গায়েব হয়ে যায়। ভাড়াটেরাও তত মিশুক না, যে যার মতো যার যার রুমে ঘাপটি মেরে থাকে। তবে ভাড়া সস্তা, 6 তলা দালান। মিজান 6 তলাতেই থাকে। মাস 3 আগে মিজান এসে হাজির হয়েছে এই বাড়িতে। অনেক খুঁজে পেতেই তবে বাড়িটা পেয়েছে। চট করে হাজির হলো একদিন, শেকড় কাটল। মেসে থাকার চেয়ে এরকম এক বাড়িতে থাকার 1000 গুণে ভালো। লাইন ধরে বাথরুমে যেতে হয় না, বা রান্নাঘরে বিড়াল এসে ঘুরঘুর করে না। গোসল করার সময় কাকে সে গায়ে মাখার সুগন্ধি সাবান নিয়ে উড়াল দেয় না। দিনগুলো বেশ ভালো যেতে লাগলো মিজানের। সকালে বের হয়ে যেত, অফিস শেষ করে সন্ধ্যায় 2টো টিউশনি করে রাত 10টা সাড়ে 10টার দিকে বাড়ি ফিরত। বাড়ি ফিরে রান্না বসাতো, যে কোনো একটা পদ, ভাত ডাল রান্না শেষ হলেই গোসল। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটা পত্রিকা বা বই নিয়ে বিছানায় চলে যেত। প্রথম যেদিন ঘটনাটা ঘটলো সেদিন মিজান আসলেই বুঝতে পারেনি ব্যাপারটা। বেশ রাত করে ফিরছিল সেদিন, ক্লান্ত ছিল। সিঁড়ি ভেঙে ওঠার অভ্যাস থাকলেও লিফট থাকলে কি কষ্ট করতে যায়। সবাই লিফটই ব্যবহার করে। এক জরিপে দেখা গেছে এত পরিশ্রমী যে চাইনিজ বা জাপানিজ, ওরাও লিফট পেলে আর সিঁড়ি ব্যবহার করতে চায় না। লিফটম্যান নেই, কখনোই থাকে না। অলস পায়ে লিফটের ভেতরে ঢুকে 5 নাম্বার সুইচে চাপ দিল। 5 নাম্বার সুইচ মানে 6 তলা। সরসর করে উঠে যেতে লাগলো লিফটটা। 3 তলা পর্যন্ত যাবার পর ধুম করে কারেন্টটা চলে গেল। কালিগলা অন্ধকারে ডুবে গেল লিফটের ভেতরটা। একটা ইমার্জেন্সি লাইট আছে, ওটা জ্বললে ডিমের কুসুমের মতো হালকা আলো জ্বলে। কদিন হলো লাইটটা জ্বলছে না, নষ্ট, কাজ করছে না, মেরামত করতে হবে। কিছুক্ষণ পর কারেন্ট আসে। কতক্ষণ পর যে কারেন্ট আসে কে জানে, তবে চিন্তার কোনো কারণ নেই। একতলায় ভাড়াটে বাতিল নেওয়ার উপর দায়িত্ব দেওয়া হয়েছে। 10 মিনিটের মধ্যে কারেন্ট না এলে জেনারেটর চালু করবে। পুরো বাড়ি জেনারেটরে চলবে। লিফটও সাই সাই করে উঠে যাবে। তারপরও বন্ধ অন্ধকার জায়গাতে 10 মিনিট অনেক সময়। লিফটের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল মিজান। বিরক্ত লাগছে। বাতিল নিয়ে যে দৌড়ে এসে সাথে সাথে জেনারেটর চালু করবে এমন ভাবাটা খুব কঠিন। বেশিরভাগ সময় দেখা যায় ভদ্রলোক বাথরুমেই বসে থাকেন। কোষ্ঠকাঠিন্য আছে নাকি? সপ্তাহে 7 দিন ইসুফগুলের ভুসি থেকে শুরু করে রাজ্যের যত হাবিজাবি সবই খান, তাও জিনিসগুলো সুন্দরভাবে নামে না। পকেট থেকে লাইটার বের করলো মিজান। বুক পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে লাগিয়ে ইতস্তত করতে লাগলো। অদ্ভুত রকম অনুভূতি হচ্ছে ওর। খামাকাই পিপাসায় গলা শুকিয়ে গেছে, বুকটাও ধরফর করছে। মনে হচ্ছে লিফটের ভেতরে ও একা নয়, আরো কেউ আছে। অন্ধকারে এই ধরনের অনুভূতি আসলেই সাংঘাতিক। বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিল লাইটারে। প্রথমবার শুধু স্ফুলিঙ্গ দেখা দিল, পরের বার ফট করে জ্বলে উঠল শিখাটা। সিগারেট ধরানো হলো না মিজানের, ঠোঁট থেকে পড়ে গেল। হাতের লাইটারটা জ্বলছে তখনও। সে শিস করে গ্যাস পোড়ানোর শব্দ হচ্ছে। কমলা রঙের আলোতে দেখতে পেল মেয়েটাকে। বয়স কত হবে? বড়জোর 10। ফ্রক পরে দাঁড়িয়ে আছে, লম্বা এক মাথা চুল, চুলের জন্য মুখটা ঢেকে আছে। চেহারা দেখা যাচ্ছে না। মাথা নিচু করে আছে মেয়েটা। হাতে একটা পুতুল, কাপড়ের তৈরি, বিদেশি মেয়ে পুতুল। শ্বাস নিতে পারছে না মিজান। লিফটেও একা উঠেছিল, সাথে অন্য কেউ ছিল না। লিফটের ভেতরেও আগে থেকে আর কেউ ছিল না। হঠাৎ করে লাইটারটা নিভে গেল। অন্ধকার কাঠ হয়ে দাঁড়িয়ে রইল মিজান। বুকেও ধুকপুক শুনতে পারছে। ব্যস্ত একজোড়া কামার যেন বিশাল 2 হাতুড়ি দিয়ে লোহার হৃৎপিণ্ডটা পিটাচ্ছে। খামাকাই ভয় পাচ্ছে মিজান। নিজেকে নিজে সান্ত্বনা দিল। হয়তো মেয়েটা লিফটের ভিতরে আগেই ছিল, অন্য মনস্ক থাকায় দেখতে পায়নি। তুচ্ছ কারণে মানুষ ভয় পায় না। ঠোক কিনল, আসলে গেলার চেষ্টা করল। তারপর কাপা কাপা হাতে লাইটারে চাপ দিল। অনেকবার চেষ্টা করার পর আলোটা জ্বলে উঠল। শিখাটা স্থির। সে আলোতে দেখতে পেল খা খা করছে লিফটের ভেতরটা, কেউ নেই। ধপাস করে লিফটের মেঝেতে বসে পড়ল মিজান। ভয় চলে যাবার পর অসম্ভব ক্লান্ত লাগছে নিজেকে। মেঝেতে বসে হাঁপাতে লাগলো। আর তখনই হঠাৎ করেই জেনারেটর চালু হয়ে গেল। সরসর করে উঠতে লাগলো লিফটটা। নিজের রুমে ফিরে এসে গোসল না করেই শুয়ে পড়ল বিছানাতে। সারা শরীর কাঁপিয়ে জ্বর এলো। আশ্চর্য, সারা রাত ঘুমের মধ্যে আজগুবি সব স্বপ্ন দেখল মিজান। আগা মাথা নেই। ঘুমের ঘরে মনে হলো বাইরে একটা মেয়ে হাঁটছে।
লম্বা মাথার চুল, হাতে খেলনা পুতুল। পরদিন ঘুম ভাঙে পেট ভর্তি খিদে নিয়ে। ডিম ভাজা আর পাউরুটি দিয়ে নাস্তা করার পর আগে রাতের কথা মনে হতেই প্রাণ খুলে আসলো মিজান। বাপরে, একটা অভিজ্ঞতা বটে। নজরুলকে বললে টিটকারি দিয়ে ওকে মেরেই ফেলবে। নজরুল মাঝখানে ভূত শিকারী হিসাবে বেশ বিখ্যাত হয়ে গিয়েছিল। বন্ধুদের সাথে বাজি ধরে ভূতের বাড়িগুলোতে রাত কাটাতো, প্রতিবারই জিতত। ভৌতিক হিসাবে বিখ্যাত বাড়িতে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ত। পরদিন সকালে চোখ মুখ কসলাতে কসলাতে এসে হাত পাতত বাজির টাকার জন্য। মিজান ছিল ভিতর ডিমের অমলেট। নজরুলের মতো সাহসী হতে পারেনি কখনই। চেষ্টা করেছে, লাভ হয়নি। অন্ধকারে বাদুরের ডাক শুনেও ভয় পায় মিজান। শুধু হরর গল্প পড়তে ভালোবাসে। ফুতুরে বাড়ির খোঁজ পেলে সোজা দৌড়ে যেত নজরুলের কাছে। নজরুল মুচকে এসে বলতো, কত দিবি? তারপর আবার রাত কাটাতে চলে যেত নজরুল। পরদিন এসে টাকার জন্য হাত পাতত। এভাবে বেশ কয়েকবারই টাকা গচ্ছা খেয়েছে মিজান। তাই নতুন অভিজ্ঞতার কথা আর নজরুলের সাথে শেয়ার করতে গেল না। তাছাড়া বলার মতো তেমন কিছু হয়নি। নিজেও বুঝতে পেরেছি অসম্ভব রকম ক্লান্ত থাকায় এরকম ভিতখুটে অভিজ্ঞতার শিকার হয়েছে মিজান। ক্লান্তির দরুনও দৃষ্টি বিভ্রম হয়। পরে কয়েকটা সপ্তাহ চলে গেল দ্রুত। অভিজ্ঞতার কথা ভুলে গিয়েছে মিজান। বেশ একটা ঢিলে ঢালা ভাব চলে এসেছে। ঠিক তখনই ঘটনাটা আবার ঘটল। আগের বারের মতো এবারও বেশ রাত্রি করে বাড়ি ফিরছিল মিজান। টিউশনি শেষ করে এক বন্ধুর মেসে গিয়েছিল। ওখানে তাস খেলা হচ্ছিল। গিয়ে দেখে আরো পুরনো কয়েক বন্ধু আড্ডা মারছে। বসে গেল সবাই। একটু খাওয়া দাওয়া, আড্ডা, পাঁঠার মাংস ছিল, এই আর কি। বাড়ি যখন ফিরল তখন পুরো বাড়িটাই মরে গেছে। সবাই ঘুমিয়ে কাঁদা। এতদিন হয়ে গেল, তারপরও প্রতিবেশী কারো সাথে তেমন চেনা পরিচয় হলো না। ব্যাপারটা বিদঘুটে। আজকাল সবাই আমেরিকানদের মতো আত্মকেন্দ্রিক হয়ে গেছে। গায়ে ধাক্কা লাগলেও কেউ কারো সাথে কথা বলে না। নিজেই দেখেছি কতবার লিফট দিয়ে ওঠানামা করার সময় কতজনের সাথে প্রায় ঈদের মতো কোলাকুলি হয়ে যায়। তারপরও যে কেউ কথা বলে না। লিফটের ভেতরে ওঠা মাত্রই ভয় ভয় অনুভূতি এসে গ্রাস করল মিজানকে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। হাত পা ঘামতে শুরু করলো। 4 তলা পর্যন্ত লিফটটা আসতেই তহপ করে কারেন্টটা চলে গেল। খুটখুটি অন্ধকারে ডুবে গেল চারদিকটা। সাথে সাথে মিজান বুঝতে পারল আবার কোনো অপ্রাকৃত ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে সে। ওর মনই এমনটা বলছে। চুপচাপ লিফটের এক কোণে সেটে দাঁড়িয়ে রইল। ধাতব লিফটের স্পর্শে শরীরটা শিরশির করে উঠল। কিছু একটা শোনার আশায় কান পেতে রইল মিজান। মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরেই বুঝতে পারল লিফটের ভেতরে আরো কেউ আছে। ও একা না। ভয়ে শরীরটা হিম হয়ে গেল। গতবার না জেনে লাইটার জ্বেলেছিল। এবার জানার পর আর সাহস করে লাইটার জ্বালাতে পারছে না। দর দর করে ঘামছে মিজান। মনে মনে আয়তুল কুরসি পড়ছে। হায় আল্লাহ, কারেন্ট আসছে না কেন? বাতিল নিয়ে এসে জেনারেটর চালু করছে না কেন? কতক্ষণ থাকতে হবে এই অন্ধকার লিফটের মধ্যে? 7-5 ভেবে লাইটারের জন্য পকেটে হাত দিল। কাপা কাপা হাত বের করে আনলো সেটা। বহু কষ্টে বহু পরিশ্রমে চাপ দিল। হুশ করে জ্বলে উঠল উজ্জ্বল শিখা। আশ্বস্ত হলো মিজান, না কিচ্ছু নেই। খামাখাই ভয় পাচ্ছিল। হেসে উঠল শব্দ করে। এমন সময় পাশ থেকে কে যেন ফু দিয়ে আগুনের শিখাটা নিভিয়ে দিল। বুক ফাটা এক চিৎকার করে দৌড়ে লিফটের অন্য কোণায় চলে গেল মিজান। অন্ধকার থাকায় কপালটা ঠকাস করে ঢুকে গেল লিফটের দেয়ালে। সেখানে লিফটের দেয়ালে মুখটা ঠেসে হাউ হাউ করে কাঁদতে লাগলো মিজান। লাইটারের শিখাটা নিভে যাওয়ার আগে মেয়েটাকে দেখতে পেয়েছে সে। সেই মেয়েটাই, সাদা একটা ফ্রক পরনে, লম্বা মাথার চুল, হাতে একটা পুতুল ধরে আছে। মনে হয় কয়েকশো কোটি বছর পর জেনারেটর চালু হলো। সেই সাথে চালু হলো লিফটটা। ধীরে ধীরে 6 তলার উপরে উঠে গেল লিফট। দরজা খোলার পর টলতে টলতে বের হয়ে এলো মিজান। নিজের রুমে গিয়েই জ্ঞান হারালো। পরে দীর্ঘ 1 মাস আর লিফট ব্যবহার করেনি মিজান। সিঁড়ি বেয়ে উপরে উঠত, ভুলেও লিফটের সামনে যায়নি। ওখানে তাকালেই বুকটা ধরফর করে উঠত। রাতের বেলায় যখন বাসায় ফিরত, লিফটটা তখন জ্যান্ত আতঙ্ক মনে হতো মিজানের কাছে। লোহার তৈরি দানবের মুখ। ভিতরে ঢুকলেই দরজা বন্ধ হয়ে যাবে, আর সাথে সাথে বিদ্যুৎ চলে যাবে। আর অন্ধকারের মধ্যে পুতুল হাতে দাঁড়িয়ে থাকবে মেয়েটা। কি বিভৎস! কথা প্রসঙ্গে বাতিন মিয়াকে একদিন ধরল মিজান। বাতিন মিয়া পুরাতন ভাড়াটে। অনেক বছর ধরেই
আছে এই বাড়িতে। ঘুরিয়ে পেঁচিয়ে নানান ভাবে প্রসঙ্গটা তুলল মিজান। বাতিন মিয়া চোখ বড় বড় করে সব শুনল, তারপর সব জানতার মতো মাথা নাড়ল। শেষে স্বীকার করলো ঘটনা সত্যি। অনেক আগের ভাড়াটের মেয়ে ছিল সেই মেয়েটা। তখন জেনারেটর ছিল না, সম্ভবত 4 তলা ভাড়াটে ইলিয়াস মোস্তফার বিয়ে ছিল। এক রাতে লিফটে করে উপরে উঠছিল বা নামছিল মেয়েটা, হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, আর দুর্ভাগ্যক্রমে লিফটের ভেতরে আটকে থাকে মেয়েটা। কতক্ষণ আটকে ছিল কেউ বলতে পারবে না। অনেক পরে যখন বিদ্যুৎ আসে, তার হয়তো অনেক পরে রিসেপশনে বুড়ো লোকটা ঝিমুতে ঝিমুতে লিফটের সামনে যায়, উপরে উঠবে। তখন মৃত দেহটা আবিষ্কার হয়। চেহারা দেখে মনে হয় দারুণ ভয় পেয়ে মারা গেছে বেচারি। এরপর থেকেই ভুতুরে ব্যাপারটা হয়। সবাই না, কেউ কেউ মাঝে মাঝে মেয়েটাকে দেখে ফেলে। লিফট ব্যবহার বন্ধ করে দেয় মিজান, কখনই আর লিফটে চড়েনি। অজানা এক আতঙ্ক তাড়া করে বেড়াতো ওকে। শেষবার যখন মেয়েটাকে দেখে, তখন সিঁড়ি বেয়ে উঠছিল মিজান। লিফটের দরজা ছিল খোলা। কি মনে যেন তাকিয়েছিল ওখানে, আর তখনই চোখ পড়ে যায় মেয়েটার উপর। আগের মতোই দৃশ্যটার কোনো রদবদল নেই। লম্বা চুল, ফ্রক, হাতি পুতুল। এই প্রথম মেয়েটার সাথে চোখাচোখি হলো মিজানের। সে এক ভয়াল দৃশ্য। মেয়েটার চোখের সামনে কোনো মনে নেই, পুরোটাই কালো কুচকুচে, মুখের কাটা সাংঘাতিক বড়, ঠোঁটের কোণ গিয়ে ঠেকেছে কানের লতির নিচে। সে অবস্থাতেই বিকট এক হাসি দিল মেয়েটা। দৌড়ে কিভাবে নিজের রুমে চলে এসেছে বলতে পারবে না মিজান। এরপর আর অপেক্ষা করার দরকার মনে করলো না মিজান, সোজা যোগাযোগ করলো নজরুলের সাথে। নজরুল পেশাদার ভূত শিকারী না, ভৌতিক ব্যাপারগুলো ওকে আকর্ষণ করে। ছোটবেলা থেকেই ছিল ডানপিটে আর মারাত্মক রকম সাহসী। ভূতের গন্ধ পেলেই ছুটে যেত। বন্ধুদের সাথে বাজি ধরে রাত কাটাতো কবরস্থানে, শ্মশানে আর পুরনো ভাঙা বাড়িতে। সারা জীবন অভিজ্ঞতা থেকে এইটুকু বুঝেছে সব ভুয়া। পৃথিবীতে ভূত বলে কিছুই নেই, সব মানুষের কল্পনা। ফালতু ভৌতিক গল্প লেখক আর হরর সিনেমা নির্মাতাদের কাণ্ড। ওরাই মানুষের মনে ভয়টা জিয়ে রাখে, আর এটাকে পুঁজি করে আগারে বাগারে কাহিনী বাড়ায়, পয়সা কামায়। মিজানের সাথে দীর্ঘক্ষণ কথা বলে এইটুকু বুঝতে পারলো পুরো ব্যাপারটাই মিজানের মনের ভুল। বাস্তবে মিজান অসম্ভব ভীত। ছোটবেলা থেকেই দেখেছে, কতবার বাজি ধরে হেরেও গিয়েছে নজরুলের সাথে। ছোটবেলায় কতবার ফালতু মুখোশ পরে মিজানকে ভয় দেখিয়েছে নজরুল, কাজেই মনে মনে হেসে রাজি হয়ে গেল। তাছাড়া মিজানকে সাহায্য করার জন্য মনটা আকুপাকু করছে। বেচারা চেহারা দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রকম ভয় পেয়ে গেছে, অসম্ভব নার্ভাস। বেচারা সস্তা ভাড়ার জন্য কোথায় গিয়ে ফেসে গেছে। তাহলে কবে যাব জানতে চাইল নজরুল। যখন খুশি। তাহলে কবে যাব জানতে চাইল নজরুল। যখন খুশি। নার্ভাস ভাবে বলল মিজান। আমার বাড়ি আসতে হলে কি বলে কে আসতে হবে? তাহলে পরশুদিন প্রস্তাব দিল নজরুল। সমস্যা কি? খুশি হলো মিজান। তুই আসলে আমার ভালোই লাগবে। এ বাড়িতে ওঠার পর তো তুই এখনো আসিসনি। বুঝলি কিনা, আজকাল দারুণ ব্যস্ত দিন যাচ্ছে। ব্যস্ত তো আমরা সবাই। নির্দিষ্ট দিনে বিকেল বেলাতেই চলে এলো নজরুল। পুরো বাড়িটা ভালো করে দেখে খুব হতাশ হলো বেচারা। এটা কিছু হলো, দেখতে মোটেও ভৌতিক বাড়ি মনে হচ্ছে না। বিল্ডিং এর অবস্থা খুবই কাহিল। মালিক মেরামত করে না, করতে চায় না। এমনিতেই তো ভাড়াটে আসে। আজ পর্যন্ত ফ্ল্যাট কখনোই খালি থাকেনি। কেউ সহজে উঠতেও চায় না। দেয়ালের এখানে ওখানে বট গাছের চারা বেড়ে উঠেছে ইচ্ছে মতো। কার্নিশগুলোতে শ্যাওলা পরে সবুজ কার্পেট হয়ে গেছে। লিফটের অবস্থাও বেশি ভালো না, পচা ধচা নোংরা। তারপরও ভালো কাজ করে। ভাড়াটিয়াদের কারো সাথে কথা বলার মতো মৌকা পেল না নজরুল। বাতেন মিয়াকে পেল। গম্ভীর ধরনের মানুষ, কথা কম বলে, হাঁ হুঁ করে যায়। তারপরও মিজানের গল্পের সত্যতা স্বীকার করলেন ভদ্রলোক। সত্যিই তাই, বাড়ির মধ্যেই এমন একটা ঘটনা ঘটেছিল বহু আগে। না, সে তখন ছিল না, শুনেছে। না নিজে কখনো দেখেনি, কেউ কেউ দেখেছে। কথাবার্তা বলে বেশ সন্তুষ্ট হলো নজরুল। যাক, এখন দেখা যাক কি হয়। সন্ধ্যা পর্যন্ত আড্ডা মারল মিজানের সাথে, তাস খেললো, আবার বেশ কয়েকবার লিফটে ওঠানামা করলো। খামোগায় কিচ্ছুই হলো না। রাতের বেলা যখন মিজান ঘুমিয়ে পড়ল, তখনও একা একা আবার লিফটে বেয়ে ওঠানামা করলো। বাতেন মিয়াকে একবার দেখলো, দাঁত বের করে হাসছে। পরদিন সকালে ফেরত এলো নজরুল, ব্যর্থ। আমি এসেছি শুনে তোর ভূত পালিয়ে গেছে। হাসতে হাসতে বলল নজরুল। পরের সপ্তাহে আসিস। শুকনো মুখে বলল মিজান। পকেট থেকে বাজির টাকা অর্ধেক বের করে দিল। পরের সপ্তাহে বাকিটুকু দেবে। হাসতে হাসতে টাকা নিয়ে চলে গেল। পরের সপ্তাহে ঠিকই চলে এলো নজরুল। রিক্সাতে থাকতেই ধুম বৃষ্টি শুরু হয়েছিল সেদিন। রিক্সাওয়ালার কাছে প্লাস্টিকের টুকরো ছিল না।
ভিজে চুপসে ডানা ভাঙা কাকের মতো অবস্থা ছিল নজরুলের। মাত্র সন্ধ্যাবেলা, অথচ বাদলা দিনের জন্য মনে হচ্ছে গভীর রাত। রিক্সা থেকে নেমে মিজানের বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে পুরোপুরি গোসল শেষ করে ফেলল নজরুল। তাড়াতাড়ি করে দৌড়ে গেল লিফটের ভেতরে। লিফটে ঢুকে দরজা বন্ধ করা মাত্রই আগাম কোনো নোটিশ না দিয়ে কারেন্ট চলে গেল। না এসে পারল না নজরুল। একেবারে খাজে খাজে ঘটছে সব। খুটখুটে অন্ধকার, ভেজা জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে রইল নজরুল। এই ধরনের পরিস্থিতিতে সে ভয় পায় না। আরো অনেক ভয়ঙ্কর জায়গাতে রাত কাটিয়েছে। চুপচাপ দাঁড়িয়ে রইল। কতক্ষণ হবে বুঝতে পারছে না। হঠাৎ মনে হলো অন্ধকারে ও একা নয়। কান পাতল, কিছু একটা আছে ভেতরে। হ্যালো, গম্ভীর গলায় বলল নজরুল। হ্যালো, গম্ভীর গলায় বলল নজরুল। তুমি কি ভেতরে আমাকে ভয় দেখানোর জন্য এসেছো? কেউ জবাব দিল না। পকেট থেকে মোবাইল বের করলো, এটাতে টর্চ আছে। তারপর জেলে দিল সেটা। এতটা হয়তো আশা করেনি নজরুল। যখন দৃশ্যটা দেখল, ভয়ে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। মাত্র কয়েক হাত সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা। মিজান এতদিন যেরকম বর্ণনা দিয়েছিল ঠিক হুবহু সেই রকমই। লম্বা চুল, ফ্রক পরাটে, হাতে পুতুল। ব্যাপারটা এতই আকস্মাত যে চমকে উঠে হাত থেকে মোবাইলটা পড়ে গেল। লিফটের ভেতরের মেঝেতে ফোনটা পরে নাচতে নাচতে এক কোনায় চলে গেল। মোবাইলের টর্চটাও নিভে গেল সাথে সাথেই। সম্ভবত ভেঙে গেছে ওটা। যতক্ষণ আলোটা নিচেছে ততক্ষণ সেই ভূতই আলোতে দেখেছে দাঁড়িয়ে থাকা সেই অপার্থিব জিনিসটাকে। তার পরপরই সব খুটখুটে অন্ধকার। সহজে ভয় পাবার বান্দানা নজরুল। জীবনে প্রথমবার বলে একটা কথা আছে, তাই হলো এবার। আতঙ্কে শরীরটা ঠান্ডা হয়ে গেল। ঝুঁকে পড়ে মোবাইলটা খুঁজতে লাগলো। অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। পকেটে লাইটার নেই, রাখে না, ধূমপান করে না। তাই হাতড়ে হাতড়ে খুঁজতে গিয়েও ভয় পাচ্ছিল বেশ। কারণ সেই ভৌতিক মেয়েটার সাথে যদি ধাক্কা লাগে। শেষে বাধ্য হয়ে দাঁড়িয়ে রইল। বুকটা কাঁপছে। এই প্রথমবারের মতো ভয়ের স্বাদ পাচ্ছে নজরুল। হাঁপাচ্ছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে এলো। লিফটের ভেতরের আলোটা তত বেশি উজ্জ্বল না। ডিমের পচা কুসুমের মতো ম্লান হয়ে হলদে আলো। সে আলোতেই সবকিছুই বড্ড বেশি ভৌতিক লাগে। দেখা গেল এখনো মেয়েটা দাঁড়িয়ে আছে, সোজা তাকিয়ে আছে নজরুলের দিকে। সেই চাহনি কখনোই ভুলতে পারবে না নজরুল। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষটার বুক কাঁপিয়ে দেবার জন্য যথেষ্ট। মাত্র কয়েক সেকেন্ড ছিল আলোটা, আবার নিভে গেল। খুটখুটি অন্ধকারে ডুবে গেল সবকিছু। আবার নিজের শ্বাসকষ্ট পরিষ্কার বুঝতে পারছে নজরুল। বেশিক্ষণ অন্ধকারে থাকলে মারা যাবে ও। আবার বিদ্যুৎ চলে এলো। খাকা করছে লিফটটা। ভিতরে কেউ নেই। হাঁপাতে হাঁপাতে সামনে এগুলো নজরুল। লিফট থেকে বের হয়ে যাবে। লিফটের দরজাটাও মনে হচ্ছে বহু বহু দূরে। আবার শেষবারের মতো বিদ্যুৎ চলে গেল। ফুপিয়ে কেঁদে উঠল নজরুল। পরিষ্কার বুঝতে পারছে মেয়েটা ফিরে এসেছে আবার। আহা, থামুন তো। সান্ত্বনা দিলেন থানার দারোগা ইমান আলী। কান্নাকাটি করবেন না। কান্নাকাটি করার মতো এখানে কিছুই হয়নি। দারোগার সামনে বিশাল একটা ডেস্ক। সেটার উপরে হাবিজাবি নানা রকমের ফাইল। একটা কালো রঙের পুরনো দিনের টেলিফোন, একটা পিন কুশন। কুশন ভর্তি পিন গেঁথে আছে, যেন কুশনটার আকুপাংচার চিকিৎসা চলছে। ডেস্কের অন্য মাথায় কপাল ঠেকেই কাঁদছে মিজান। দরদর করে অশ্রু গড়িয়ে পড়ছে। এবার আর বাধা দিলেন না দারোগা ইমান আলী। চুপ করে রইলেন। কাঁদুক ছেলেটা। বিশ্বাস করুন স্যার, আমি নজরুলকে মারতে চাইনি। করলাম, শান্ত গলায় বললেন দারোগা ইমান আলী। শুধু মজা করতে চেয়েছিলাম। ভয় দেখিয়ে বাজির টাকা জিততে চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছি। ছোটবেলা থেকে আমি ওর সাহস দেখে ঈর্ষা করতাম। আমি ছিলাম ভীতু। আমাকে নিয়ে নজরুল সারাক্ষণ মজা করত। শোধ নিতে চেয়েছিলাম। প্ল্যানটা কার? আমারই স্যার। বাতেন মিয়াকে সাথে নিয়েছিলাম, একা করতে পারবো না তাই। আর মেয়েটা? ওটা বাতেন মিয়ার পরিচিত, পাশের বস্তিতে থাকে। অল্প কিছু টাকা দিয়ে রাজি করিয়েছিলাম। মুখোশ, পুতুল সবকিছুই বাতেন মিয়া জোগাড় করেছিল। বাতেন মিয়া আসলে কেয়ারটেকার। আমি নজরুলকে মিথ্যে বলেছিলাম ও পুরনো ভাড়াটে। কিভাবে করলেন? ওই তো স্যার, আমার ঘটনাগুলো আসলে চাপা, সবই মিথ্যা। নজরুলকে যেদিন ফাঁদে ফেলেছিলাম সেদিন লিফটটা বন্ধ করে রেখেছিলাম। লিফটের ঠিক বাম দিকে একটা ফোকর ছিল, খাজে খাজে বসানো থাকে। বাইরে থেকে চাপ দিলে 1.5 হাত লম্বা 2 হাত চওড়া একটা ফাঁক তৈরি হয়। ছোট শরীরের যে কেউ সহজে ঢুকতে পারে, আবার বেরোতেও পারে। ডালাটা
উপর দিকে তুলে ভিতরে ঢুকলেই নিঃশব্দে আবার ডালাটা নেমে এসে বন্ধ হয়ে যায়। বের হয়ে গেলেও একই অবস্থা। সাংঘাতিক। লিফটের ভেতর আলো আপনারা বাইরে থেকে নিয়ন্ত্রণ করতেন? ইচ্ছে করেই দুর্বল আলো করে রেখেছিলাম। বাইরে থেকে সুইচে চাপ দিয়ে বাতেন মিয়া নিয়ন্ত্রণ করত। সেদিন আমরা বাইরেই ছিলাম। রিক্সা থেকে নজরুলকে নামতে দেখেই আমরা ঝটপট তৈরি হয়ে গিয়েছিলাম। নজরুল ভিতরে ঢুকতেই আমরা বাইরে থেকে সুইচ অফ করে দেই। আর মেয়েটা আগে থেকেই তৈরি ছিল, হাতে পুতুল আর মুখে মুখোশ। ফোকর দিয়ে মেয়েটা ঢুকে পড়লো ভিতরে। বাদ বাকি তো স্যার আপনিই জানেন। ভেবেছিলাম শুধু ভয়ই দেখাবো, কিন্তু ভয় পেয়ে যে সে মারা যাবে এটা ভাবতেই পারিনি। কথা শেষ করে আবার হু হু করে কাঁদতে লাগলো মিজান। চুপ করে রইলেন মিমার আলী। অনেকক্ষণ পর বললেন, ডাক্তার তো রিপোর্ট দিয়েছে এটা হার্ট অ্যাটাক। পুলিশও কিছু ধরতে পারেনি। আজ 3 মাস পরে থানায় এসে স্বীকার করলেন কেন? বিবেকের তাড়নায়? না স্যার, বিবেক ফিবেক কিচ্ছু না। আসলে ওই রাতের পর থেকে প্রত্যেক রাতে এখন লিফটের ভেতরে নজরুল দাঁড়িয়ে থাকে। যেখানে যাই না কেন, যে লিফটেই হোক না কেন, ওই নজরুল দাঁড়িয়ে থাকে, আমাকে দেখলেই হাসে। স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল। ভিড়ে ঠাসা কামরা। পেছন থেকে প্রচন্ড চাপ আর গুঁতো টের পাচ্ছিলাম। তারপর দেখলাম কেউ কেউ আমার কাঁধের উপর দিয়ে কসরত দেখে সামনে চলে যাচ্ছে। সেই সঙ্গে চেঁচামেচি চলছে। অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লাম, তখন আমার উপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে। অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে। রাগ করে লাভ নেই, কার উপরই বা রাগ করব। নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল। কাঁধের ব্যাগ আর পোশাকে ঝেড়ে ঝুড়ে রুমালে মুখ মুছলাম। ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্তে চলে গেল। সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত। তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। এতক্ষণে ভয় পেলাম। রাত 8টা বাজে। প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে। গেটে মানুষজন নেই। সেখানে গিয়ে একটু দাঁড়ালাম। ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য উকি মারলাম। না, স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুজে ঝিমোচ্ছেন। তাকে বললাম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তিনি চোখ না খুলেই বললেন, পারেন, তবে আপনার বরাতে হরির হোটেল আছে। অবাক হয়ে বললাম, হরির হোটেল মানে? এ তল্লাটে নতুন এসেছেন, যাবেন কোথায়? কাঞ্চনপুর। সেখানে কার বাড়ি? একটু বিরক্ত হয়ে বললুম, সেখানে আমার বন্ধুর বাড়ি। রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন, আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছুই জানাননি দেখছি। তা কি আর করবেন, হরির হোটেল এখন আপনার ভবিতব্য। কথা না বাড়িয়ে বললুম, গেটে টিকিট নেওয়ার লোক নেই, টিকিটটা নেবেন কি? টিকিট কেটেছেন? তা এ তল্লাটে নতুন প্যাসেঞ্জার, টিকিট কাটবেন বই কি, ইচ্ছে হলে দিন, না হলে দেবেন না। বুঝলাম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার। মাথায় হয়তো ছিট আছে। টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললাম, আচ্ছা এবার বলুন তো, অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন? আজ যে শনিবার, তাতে ট্রেন 4 ঘন্টা আবার লেট। বুঝলাম না। বুঝতে পারবেন, গেট পেরিয়ে নিচের চত্বরে যান। গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে
একটা খোলামেলা জায়গা, এক প্রান্তে কিছু দোকানপাট। অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলাম চত্বর একেবারে জনহীন। আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল, স্টেশন থেকে নামলেই বাস, সাইকেল রিক্সা বা এক্কা ঘোড়ার গাড়ি একটা কিছু পেয়ে যাব। কিন্তু কোথায় তারা? একটা চায়ের দোকানে আলো জ্বলছিল, সেখানে গিয়ে বেঞ্চে বসে বললাম, পরের বাস কটায় দাদা? চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, বাবু মশাইয়ের আসা হচ্ছে কোথেকে? কলকাতা। ঠিক ঠিক, তো যাওয়া হবে কোথায়? কাঞ্চনপুর। পরের বাস কখন আসবে? বাবু মশাই, এর রাত্রে আর বাস আসবে না, আসবে সেই ভোরবেলা। কেননা রাত্রে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না। সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি? চাওয়ালা হাসল। আজ্ঞে না, খামোকা কেন রাত্রে বেলায় ওরা আসবে? বাবু মশাই, আপনি বড্ড ভুল করেছেন। আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল? মনে পড়ে গেল। বললাম, তুমি ঠিক বলেছ, কামরা একেবারে ফাঁকা ছিল। হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোণঠাসা হয়ে গিয়েছিলাম। ব্যাপারটা হলো, এই তল্লাটের অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় চাকরি করে। তারা প্রতি শনিবারে বাড়ি ফেরে, রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায়। আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন, তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সা নয়তো এক্কা গাড়িতে ঢুকে যেতে পারতেন। হ্যাঁ, সহজেই পারতেন না, একটু কসরত করতে হতো, এই যা। এবার ব্যাপারটা বুঝতে পারলাম। নির্মলের উপর রাগ হলো। এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল, কিন্তু আর রাগ করে লাভ নেই। তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার। আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি, শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব, শনিবার পর্যন্ত অপেক্ষা করিস। বললাম, এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা? চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল। না বাবু মশাই, উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি, আর চা করার কোনো উপায় নেই। আচ্ছা, এখানে হরির হোটেলটা কোথায়? লোকটা যেন চমকে উঠল। হরির হোটেল? এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি? না, আমি এই প্রথম এখানে আসছি। হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলাম। ও, হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছে হয়েছে চলে যান, তবে একটু দেখে শুনে যাবেন। একথা বলে চাওয়ালা আমার মুখের সামনেই দোকানের ঝাঁপ ফেলে দিল। এখানে দেখছি সবাই অদ্ভুত, লোকজন অদ্ভুত। হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন? কিচ্ছু বোঝা গেল না। এতক্ষণে চাঁদ আর উজ্জ্বল হয়েছে, সব দোকানপাট বন্ধ, শুধু শেষ দিকটায় আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখলাম একটা ঘর খোলা আছে। দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে করণের কালো রঙের লোক বসে আছে, পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া। ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক আটা। দেখেই বোঝা যায় এটা একটা হোটেল। এই তাহলে হরির হোটেল? লোকটি আমাকে দেখি কেন যেন সবিনয়ে করজোড়ে নমস্কার করল। আমিও নমস্কার করে বললাম, এটাই কি হরিবাবুর হোটেল? সে জিভ কেটে মাথা নেড়ে বলল, আজ্ঞে স্যার, দয়া করে আমাকে বাবু বলবেন না, আমি একজন সামান্য লোক। বাইরে টানানো সাইনবোর্ড দেখুন, লেখা আছে অন্নপূর্ণা হোটেল, কিন্তু এতলাটে সবাই বলে হরির হোটেল। ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা 11টায় খেয়েছি। তারপর ট্রেনে বারতেনেক বিষাদ চা, আর একই সময়ে ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচন্ড ক্ষুধার উদ্রেক করল। শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলাম। ব্যাগটা একপাশে রেখে বললাম, আমার খুব খিদে পেয়েছে, শিগগির ব্যবস্থা করুন হরিবাবু, ডাল ভাত যা হোক। হরি ডাকলো, খেদা, ও খেদু, ঘুমালি নাকি?
ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নাদুস গোলগাল গড়নের যুবক এসে একগাল হেসে বলল, তখন তোমাকে বলেছিলাম না হরিদা, 2 মুঠো চাল বেশি করে নি, আর তরকারি তো অনেক আছে। হরি বলল, তাহলে স্যারকে একখানা পুরো মিল দে। কিছুক্ষণের মধ্যে গোগ্রাসে 1 থালা ভাত, ডাল, তরকারি, মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল। হাত মুখ ধুয়ে এবং মুছে বললাম, অপূর্ব, খাসা আপনার হোটেলের রান্না, খেয়ে এমন তৃপ্তি জীবনে পায়নি। হরি বলল, অথচ বেটা ছেলেরা আমার হোটেলের বদনাম রটায়। কি আর বলবো স্যার, আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল। যাকে সেসব কথা, আপনি আমার অতিথি, আপনার কাছে দাম নেব না। কিছুতেই হরি মিলের দাম নিল না। অবশেষে বললাম, ঠিক আছে, তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন। হরি জিভ কেটে বলল, ঘর তো নেই স্যার, আমার হোটেল শুধু খাওয়ার হোটেল, এখানে থাকার ব্যবস্থা নেই। আমি আর ঘেদা উপরের ঘরের রাত্রির কাটাই। নিচে কি থাকবার জো আছে? নানা উপদ্রবের চোটে অস্থির হতে হবে। কি উপদ্রব হরিবাবু? আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো, কোনো উপদ্রব গ্রাহ্য করব না। হরি হাসল। আপনার মাথা খারাপ? কথা বাড়িয়ে লাভ নেই, আমারও খিদে পেয়েছে। তা আপনি যাবেন কোথায়? কাঞ্চনপুর। দিব্যি জ্যোৎস্নার রাত্রির, মোটে তো 3 কিলোমিটার রাস্তা, হাঁটতে হাঁটতে চলে যান, কোনো ভয় করবেন না। আমাদের এই তল্লাটে আর যা কিছু থাক, চোর ছিনতাই ডাকাত নেই। মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান। অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি, হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকলো, স্যার শুনুন স্যার। ঘুরে দাঁড়ালাম। সে আমাকে অবাক করে 6টা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুজে দিল। বললাম, অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে? হরি মুচকি হেসে বলল, বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন, যদি 2 ভাত অম্বল হয় টয়। আপনি আমার এরাত্রিরের একমাত্র খদ্দের স্যার, আপনি আমার সার্টিফিকেটও বটে। একথা বলে সে হোটেলে ফিরে গেল। আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লাম। খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল, তাই খেয়েছিও প্রচুর। প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে, কিন্তু অ্যান্টাসিড কেন? দুধারে মাঠ, নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিলাম। জ্যোৎস্নায় চারদিক বেশ স্পষ্ট। কিছু দূর চলার পর মনে হল পেট বেজায় ওজনদার হয়ে উঠছে। তখন 2টো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুরে চুষতে থাকলাম। আরো কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হল। সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে। একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেলাম। ও বাবা, অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল। বললাম, কে? কোনো সাড়া এলো না। একটু ভয় পেলাম, ছিনতাইবাজ বা ডাকাত নয় তো। চলার গতি বাড়ালাম। তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম। যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। রাস্তার দুপাশের মাঠ থেকে 1-2 করে আরো লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে। অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললাম, তোমরা যেই হও, আমার কাছে ডাকাতি করার মতো মালকড়ি নেই। বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি মাত্র। নগদ টাকা কড়ি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আধুলির বেশি পাবে না। কাজে তোমরা কেটে পড়ো। আশ্চর্য ব্যাপার, কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে। তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে। এরা কারা? অজানা ত্রাসে শিউরে উঠলাম। সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললাম, সাবধান, আমার কাছে রিভলভার আছে, আমি কিন্তু পুলিশের লোক, গুলি করে মুন্ড উড়িয়ে দেব। কিন্তু এই হুমকিতেও কাজ হল না। আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে।
আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে। এই অদ্ভুত ছায়া কালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না। আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে, সঙ্গে জলের বোতল নেই, এমনকি একটা টর্চও আনিনি। আতঙ্কে দিশাহারা হয়ে আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে যতবার পিছু ফিরে তাকাচ্ছি, সেই বিভীষিকা আমাকে অনুসরণ করছে। কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল। আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল। হাঁপাতে হাঁপাতে বললাম, আমি আমি কেউ ধমকে বলল, আমি কে? আমি কলকাতা থেকে আসছি, যাব কাঞ্চনপুর, বাস ফেল করে বড় বিপদে পড়েছি। একজন বলল, একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে। সর্বনাশ, আপনি কি হরির হোটেলের খাবার খেয়েছেন? খেয়েছি, বড্ড খিদে পেয়েছিল। অমনি আবার হইচই পড়ে গেল। ওরে, এ হরির হোটেল খেয়েছে রে, কি সর্বনাশ! আমার একা নয়, হরির হোটেলের খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের গায়ে এসেছে। এই সব বলতে বলতে লোকগুলো মন্দিরের পেছনে উধাও হয়ে গেল। তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো। এবার কি করবো ভাবছি, সেই সময় দেখলাম উঁচু চত্বরের পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। বললাম, দেখুন তো মশাই, কি অদ্ভুত ব্যাপার, বিপদে পড়ে এখানে ছুটে এলাম, অথচ ওরা এমন করে পালিয়ে গেলেন। লোকটি খিক খিক করে হেসে বলল, পালাবারের কথা, আপনি হরির হোটেলে খেয়েছেন কিনা? করুণ স্বরে বললাম, কেন, হরির হোটেলে খেলে কি হয়? যে খায় সে ভেদ বমি করে টেসে যায়। আমি কিন্তু টেসে যাইনি, হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন, 2টো খেয়েছি। 2টোতে কাজ হয় না মশাই, এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো, তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে। কারা আপনাকে ফলো করেছে বলছিলেন যেন? হ্যাঁ, 1-2 করে অন্তত 30-40 জন হবে, জ্যোৎস্নায় সব কালো কালো মূর্তি। তারা হরির হোটেলে খেয়ে ঠেসে গেছে। কথায় বলে স্বভাব যায় না মলে। হরির রান্নাটা যে সুস্বাদু, সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি। ওরা ভেদ বমি করে টেসে গিয়েছে বটে, কিন্তু লোভটা যায়নি। আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে, বুঝলেন তো? বুঝলুম, কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন। কাঞ্চনপুর আরো প্রায় 1 কিলোমিটার। সেখানে কাদের বাড়ি যাবেন? নির্মল সিং এর বাড়ি। ও, সিংহি মশাইয়ের বাড়ি। চলুন, আমার বাড়িও ওই গ্রামে, তবে সাবধান, আপনি আগে আগে চলুন, আমি যাব পেছনে। কেন কেন, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? কিচ্ছু বলা যায় না। হরির হোটেলে এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই টেসে গেছে। বলছি তো আমার কিছু হয়নি। লোকটি ঠিক ঠিক করে হেসে বলল, টাটকা টেসে যাওয়া বডি তো, তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না। মনে হয় এটা তো দিব্য আমার বডিখানা আস্ত আছে, কিন্তু আত্মার ভ্রম। আসলে বডি কখন চিতায় পুড়ে ছাই হয়ে গেছে। কি অদ্ভুত! মোটেও না, এমন হতে পারে। আপনার বডির স্মৃতি আপনাকে এখনো আস্ত রেখেছে। যাকগে, চলুন, পেছনে তাকাবেন না, আমিও তাকাবো না। কিছু দূর হেঁটে যাওয়ার পর বললাম, দেখুন, আপনার যেমন আমাকে ভয় করছে, তেমনি আমারও আপনাকে ভয় করছে। কখন পিছন থেকে আপনি কি করে বসবেন? ঘাড় মুটকে দেবো বলতে চান? যা অবস্থা, তাতে এবার ওটুকুই যা বাকি। বাজে কথা বলবেন না,
আপনি বড্ড অকৃতজ্ঞ মানুষ তো। আমাকে মানুষ বললেন যখন, তখন আর আমাকে ভয় কেন? বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের। লোকটি থমকে দাঁড়ালো। এই রে, একেবারে ভুলে গেছি, আমার জামার পাশ পকেটে টর্চ আছে, বের করা যাক। আগে আপনাকে টর্চের আলোয় দেখে নেই, তারপর এখনো কেউ পেছনে ফলো করছে কিনা দেখা যাক। একথা বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখল, তারপর ঘুরে দাঁড়িয়ে পেছনের দিকে টর্চের আলো ফেলল। কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখলাম একদল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল। আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচন্ড বেগে দৌড়ে কোথাও উধাও হয়ে গেল। আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল, সেটা আমি কুড়িয়ে নিয়ে এবার নির্ভয়ে হেঁটে চললাম। মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিলাম, কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না। বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটর সাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল। তারপর মোটর সাইকেলটা আমার কাছে এসে থেমে গেল। নির্মলের সাড়া পেলাম। হ্যাঁ রে, হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আয়, ব্যাক সিটে বস। দোষটা আমারই, বুঝলি? মোটর সাইকেলের ব্যাক সিটে চুপচাপ উঠে বসলাম। যা ধকল গেছে, এখন আর কোনো কথা নয়। না, পরেও আর কোনো কথা নয়। এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব। হরির দেয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখে বলবো রাতে কিছু খাবো না, এটার অবস্থা ভালো না। তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে। তার মানে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব। সর্বনাশ! শুধু একটাই ভাবনা, হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুকতে শুকতে ঘুরঘুর করে বেড়াবে? দেখা যাক। এই মুহূর্তে আমরা কিছু SMS পড়ে নেব। SMS পর পরে আমরা আরেকটা ছোট গল্প শুনবো এবং সেই ছোট গল্পের পরপরই হয়তো আমাদের শোটা আজকে শেষ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনার কথাবার্তাগুলো ফেসবুক এবং SMS মাধ্যমে লিখতে থাকুন। SMS এ লিখতে হলে লিখুন মোবাইলের মেসেজ অপশন লিখে AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছে SMS এর মাধ্যমে বেলাল উদ্দিন আছে আমাদের সাথে, ঢাকা সাব্বার থেকে থ্যাঙ্কস জানিয়েছে, ওয়েলকাম আপনাকে। কাউসার আলম আছে আমাদের সাথে, নিউ বন্ধু এমনটা জানিয়েছে, খুব ভালো আছেন। সারা আছে আমাদের সাথে জিরা থেকে, সে মাদ্রাসার স্টুডেন্ট এমনটা জানিয়েছে। শাহিন আছে বনশ্রী থেকে, স্টোরিগুলো আরো নাইস এমনটা জানিয়েছে। রিপন আছে আমাদের সাথে পরিবার থেকে, আজকের গল্পগুলো খুবই ভালো ছিল এবং ভয়ঙ্কর ছিল এমনটা জানিয়েছে এবং থ্যাঙ্কস জানিয়েছে। জ্যোতি মিরপুর থেকে, ভাই আপনাদের স্টোরিগুলো খুবই ভালো লাগছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তার ভালো লাগছে। মেহেদি হাসান আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, আমাদের সাথে আছে জুয়েল আহমেদ আছে, রাজু আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে, ফোন নাম্বার দিয়েছে এবং অনেক কথা লিখেছে। থ্যাংক ইউ সো মাচ। লিখেছে আমাকে জুলি নারায়ণগঞ্জ থেকে, আমি আর আমার হাজবেন্ড একসাথে শুনছি, আচ্ছা অনেক ভালো লাগছে আমরা জানিয়েছি। উজ্জ্বল শিবচর থেকে আছে আমাদের সাথে, ফতুল্লাহ আজই প্রথম শুনছে, স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8। লিখেছে আমাদেরকে জুনায়েদ ঢাকা থেকে, আমাদের সাথে আছে মিনিত আছে আমাদের সাথে আছে হামজা জাকারিয়া আমাদের সাথে আছে কিশোরগঞ্জ থেকে, তিনি অনেক শুনছে এবং ভালো লাগছে। সানিয়া সুতরা থেকে আচ্ছা আমাদের সাথে, জাহিদ আছে আমাদের সাথে, গাভিল ঢাকা থেকে আছে, সিজার আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, খুব ভয় লাগছে এবং আরো ভয় পেতেছে আমরা জানিয়েছে। ওয়ার্নিতুল ইসলাম আছে আমাদের সাথে, আসিফ তার নাম হচ্ছে, তিনি লালবাগ থেকে আছে, এই প্রথম টাইম শুনছে এবং আবার তার বন্ধু আছে আমাদের লিখেছে আমাদেরকে। ফাহিম আছে আমাদের সাথে, ফাহিম আদনান উত্তরা থেকে লিখেছে আপনাদের গল্পগুলা খুব নাইস এবং খুব শুনছে তার ফ্রেন্ড মিলে, থ্যাংকস জানিয়েছে আমাদেরকে। মেহেদি আছে আমাদের সাথে, সে ফোন নাম্বার লিখেছে, সে আসতে চায়, আমাদের ভৌতিক টিম নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করবে। শাহিন আছে আমাদের সাথে বনশ্রী থেকে, বাপিয়া আসতে চাচ্ছে আমরা জানিয়েছে। রাজু আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে, রাসেল আছে ঢাকা ইউনিভার্সিটিতে লিখেছে
জহিরুল হক হল থেকে শুনছি রিডিং রুমে বসে এমনটাই লিখেছে, তিনি অনেক ভালো লাগছে এবং অসাম এই কথা লিখেছে উজ্জ্বল আছে আমাদের সাথে আছে রাজু আহমেদ, তার নাম হচ্ছে মাহিমা আছে আমাদের সাথে, গল্পগুলো খুব ভয়ঙ্কর এমনটাই জেনেছে। সোহেল সোজা আছে আমাদের সাথে, আচ্ছা তার গল্পগুলো বেশ ভয়ঙ্কর এবং খুব এনজয় করেছে এমনটাই লিখেছে। আমাদের সাথে আছে ওয়ানি আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, সেও আমাদের সাথে আছে এবং থাকবে, তার অনেক ভালো লাগছে গল্পগুলো এমনটাই আমাদেরকে লিখে জানিয়েছে। এভাবে অনেকগুলো বন্ধু আছে আমাদের সাথে। মারিয়া লিখেছে অনেক ভালো লাগছে তার গল্পগুলো শুনতে, এমন লিখেছে আমাদেরকে সাদ মিরপুর থেকে সে আসতে চায়, ওকে নিশ্চয়ই আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। ইমন আছে আমাদের সাথে, শুনছে এবং খুব ভালো লাগছে এবং ভয় পাচ্ছে আমরা জানিয়েছি। আমরা ঠিক এই মুহূর্তে কিছু ভৌতিক স্থানের কথা আমি শুরুতে বলেছিলাম, যেসব স্থানের মধ্যে রোজ হল নামক একটি জায়গা রয়েছে। জামাইকার মন্টেগো বে এর রোজ হল একটি ভৌতিক স্থান, এমনটা সেখানে লোকজনগুলো বলে থাকে। এখানে অ্যান্নে পামের নামে এক মেয়ের আত্মবাস করে। তার শাসন আমলের 11 বছরে তার বেডে অত্যাচার করে তাকে খুন করা হয়। তিনি তার এবং 3 স্বামীকে এবং এক ভূতকে বিষ প্রয়োগ করে জাদু মেরে ফেলেন এবং অন্যান্য ভূতদেরকে চাপ প্রয়োগ করে লাশ সমুদ্রের পারে ভূতদেরকে, সত্যিকার অর্থে ভূতদেরকে অর্থাৎ তার আত্মে যারা ছিল সমুদ্র পারে সমাহিত করাতে। এর সূত্র ধরে পরবর্তীতে তাকে মেরে ফেলা হয়। লিজেন্ডের মতে এই হলে শুধু নির্যাতিত অ্যানি নয়, দাসদের শিশুদের আত্মা ঘোরাঘুরি করে। এখানে রাত কাটানো খুব একটা সুখকর হয় না। জামাইকার একটি জায়গা মন্টেগোতে অবস্থিত সেই রোজ হল। অনেকগুলো জায়গা রয়েছে। দি স্কিউরিট ইন নামক একটি জায়গা আছে, দি স্কিউরিট ইন নামক একটি জায়গা রয়েছে। সেই জায়গাটার কথা যদি বলতে চাই, কুখ্যাত ভৌতিক স্থান এগুলো একটি হলো ইংল্যান্ডের ওয়ালস স্টেটের অবস্থিত এবং স্কিউরিট মাউন্টেন ইন লোক গল্প মতে 900 বছর আগে এখানে 180 জনের বেশি লোক সিঁড়ির বিমের সাথে ফাঁসি দেওয়া হয়। আরেকবার বলছি, 900 বছর আগে এখানে 180 জনেরও বেশি লোককে সিঁড়ির বিমের সাথে ফাঁসি দেওয়া হয়। তখন ভবনের প্রথম তলা কোর্ট রুম হিসেবে ব্যবহার হতো। এই ঘটনার পরে হঠাৎ একদিন দেখতে পায় একটা গ্লাস উঠছে। লোকজন দেখতে পেতেও জানলায় তারা তাদের ঘাড়ে ফাঁস বানাচ্ছে। ঠান্ডা শুষ্ক গুলো হঠাৎ করে গরম হয়ে উঠত, এভাবে তাপমাত্রা বাড়তে থাকতো। এসবের পর ফেনি প্রাইস চিন্তা করে, অর্থাৎ দালানটি যিনি মালিক ছিলেন তিনি চিন্তা করেন এখানে অনেক সক্রিয় আত্মা রয়েছে। অন্য সকল লোকজন এটাকে বিপজ্জনক স্থান হিসেবে উল্লেখ করেন এবং বলেন এখানে থাকা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। দি স্কিউরিট ইন নামক সেই জায়গার কথা তখন বলছিলাম। আমরা আরেকটা গল্প শুনবো এবং এই গল্পটা শুনে আরেকটু ফিরে এসে কিছু SMS এবং কমেন্ট নিয়ে আমরা আজকের মতো বিদায় নেব ভৌতিক টিম থেকে। অবশ্যই আপনার কথাবার্তাগুলো 2323 এই নাম্বারে এবং ফেসবুকে আমাদেরকে কমেন্ট করতে থাকুন। আমরা ফিরছি একটু পর। এটি একটি ভৌতিক কিনা জানি না, তারপরও লিখছি। এটি আমার ছোট ফুপার মেয়ের সাথে ঘটনাটা ঘটে। আমি তার অন্যতম সাক্ষী। আসল ঘটনা আসে, আমার ছোট ফুপার বিয়ে হয় 4 বছর হয় এবং তার একটি মেয়ে 3 বছর ছিল। হঠাৎ করে একদিন আমার ফুপাতো বোন অসুস্থ হয়ে পড়ে, শুধু বমি আর মাথা তুলতে পারছে না। এটি সন্ধ্যা থেকে শুরু হয়েছিল, তাই আর ডাক্তারের কাছে নেওয়া হয়নি। সকালে নেওয়ার কথা, তখন সকালে নিয়ে যায় ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তার বলে এখানে রাখা যাবে না। ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি পারেন ঢাকা নিয়ে যান, ততই ভালো হবে। তো ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যায় এবং 2 দিন পর নিয়ে আসে। কারণ তখন আমার বোনের কোনো উন্নতি হয়নি, বরং অবনতি হচ্ছে। তাই রাতেই আমাদের বাসায় তাদেরকে নিয়ে আসা হলো। আমার রুমে ড্রাইভার শুয়ে থাকে, কারণ ওদের ফিরতে রাত 4টা বাজে। তাই আর ড্রাইভার আমার রুমে থেকে যায়। তো সকাল হয়। সবচেয়ে অদ্ভুত লাগলো যে ড্রাইভার কিছু না বলে টাকা নিয়ে পালিয়ে যায়। ওইদিন দুপুরে ঘটনাটি ঘটে। অনেকেই ঘুমাচ্ছে, কারণ তারা সারা রাত ঘুমায়নি। তো দুপুর 12টায় একজন করে গোসল করে। তো আমার
ভূপি আমাকে আমার বোনের পাশে বসিয়ে রেখে যায়। সে ওই সময় ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর যা ঘটল আমি আমার জীবনও ভুলতে পারবো না। আমি যা দেখলাম তা হলো আমার বোন জোরে একটা চিৎকার করে, এবং আমি দেখেছি ওর শরীর থেকে কে যেন একটা কুকুরের মতো বের হয়ে যাচ্ছে। ওই বোন চিৎকারের পর সবাই এসে দেখে ও কাঁপতে কাঁপতে একরকম খিঁচুনির মতো হয় তার। তো ওর মাথায় পানি দিচ্ছে আমার মা। তো একজন প্রতিবেশী এসে বলে মাটিতে শুয়ে দিতে, তো তাই করা হয়। তারপর একটু ভালো হয়। তারপর সবাই আমাকে জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছিল, কেনই বা ও চিৎকার মেরে উঠল। তো 15 মিনিট পর আমার জবাব দিয়েছে। আমি প্রথমেই বলি ওর সাথে কিছু একটা আছে। তো আমি সবকিছু বলি যে এই দেখেছি। তো ওই দিন আমাদের একজন আত্মীয় একজন হুজুরকে নিয়ে আসলো আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে জিনের আজিরা বসালো ওই হুজুরের মাধ্যমে। হুজুর একজন তুলা রাশির মানুষকে নিয়ে তার উপর বশ করে। তো হুজুর ওকে বলেছে এই ছোট্ট শিশুটি কি দোষ করেছিল। তো ও জবাব দেয় যে ওর মা মানে আমার ফুপা নাকি ও রান্নাঘর থেকে ফেরার সময় নাকি পায়ে পানি লাগে, তাই ওকে সাথে মানে ওর শরীরে চলে যায়। আর আমার ফুপুর সাথে সাথে আমার বোনকে দুধ খাওয়ায়, তাই এই অবস্থা হলো। তো হুজুর বলেছে ওকে মাফ করে দেওয়া যায় না। তো এই ব্যক্তি বলেছে 10 কেজি মিষ্টি 3 রাস্তার মধ্যে দিতে হবে, তবে ছেড়ে দেব। তো এই আবদার তার রাখা হলো। বলল ঠিক আছে। ও বলে রাখা ভালো যে ওই দিন সকালে আমাদের বাড়িতে মিষ্টির বাক্স। তো ওই দিন আবার ওই দিনের মতো আচর বসানো হলো। তো বলেছে মাত্র 10 কেজি মিষ্টি চেয়েছি, বেশি তো চাইনি, তো কম দিলি কেন? বলে রাখা ভালো যে আমরা মিষ্টির টাকা হুজুরকে দিয়েছিলাম, তাই হুজুর 2 কেজি কম দেওয়ার কারণে এই মিষ্টির বাক্সগুলো আমাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। তো তারপর 15 কেজি দিতে বলে, আর সেটাই আমরা করলাম। করা হলো 15 কেজির জায়গায় 18 কেজি দেওয়া হয়। তারপর হতে আর কোনো সমস্যা হয়নি। আমার পরিচয়, আমার বাড়ি বিবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার 10 দোনা গ্রামে। আমার নাম রনি, কলেজে পড়ি। আর আমার সাথে ঘটে যাওয়া আরো 2টি ভৌতিক ঘটনা আছে। ও বলতে ভুলে গেলাম, আমার বোনের নাম অথয়। ভালো লাগলে যোগাযোগ করবেন। অবশ্যই যারা ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তাদেরকে বলছি এভাবে লিখলে হয়তো আমরা আপনাকে খুব একটা ইনভাইট করতে পারবো না। অবশ্যই আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে AR লিখে স্পেস দিয়ে B90.8 আর একটা স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখে অবশ্যই মোবাইল নাম্বার লিখে 2323 এই নাম্বারটা সেন্ড করবেন। তাহলে আমাদের ভৌতিক সেই আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাবে। উজ্জ্বল শিয়াচর বড়বাড়ি ফতুল্লা থেকে বলছে প্রথম শুনছি, ভয় পাচ্ছি এবং ভালো লাগছে। লিখেছেন আমাদের শাহিন খান কোরাইল বস্তি থেকে। লেজার লাশের ঘটনা আপনার কাছে রয়েছে, আপনি অবশ্যই আমাদের ভৌতিক টিম হয়তো আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। জুলি লিখেছেন নারায়ণগঞ্জ থেকে আজকের গল্পগুলো অসাম হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব বেশি ভয়ঙ্কর। ফাহিম আদনান উত্তরা থেকে লিখেছেন ভাই আমি তোমাদের গল্প খুব নাইস এবং আমি ফ্রেন্ড মিলে শুনছি। বাপ্পি লিখেছেন থ্যাংক ইউ, গুড নাইট এমনটা তিনি জানিয়েছেন। আজকের মতো আর যে কনক এবং ফিরোজ খান বিদায় নিচ্ছি ভৌতিক 90.8 থেকে। বাট কথা দিচ্ছি ফিরে আসবো আগামী মঙ্গলবার আরো কিছু ঘটনা নিয়ে, যে ঘটনাগুলো শুধুমাত্র আপনারা আমাদেরকে পাঠাবেন আমাদের ফেসবুক পেজ which is www.facebook.com/ভৌতিক 90.8।